হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছিস? গুড ইভিনিং স্যার। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, তো দেখ আজকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট পড়ার কথা আছে। আমি আহ, সেটা আগের দিনকারই বলেছিলাম যে আমরা এমও থিওরি পড়াবো, মলিকুলার অরবিটাল থিওরি, যেটা থেকে অবশ্যই নিটে কোশ্চেন থাকে। তবে তার আগে স্ট্রাকচার, এর স্ট্রাকচার আমরা বিভিন্ন হাইব্রিডাইজেশন পড়িয়েছি, স্ট্রাকচার পড়িয়েছি, কিন্তু তবুও স্ট্রাকচারের একটা জিস্ট, একটা ওভারঅল একটা দেওয়া দরকার আছে। কারণ স্ট্রাকচার আমাদের খুবই প্রবলেম হয়, স্ট্রাকচার রিলেটেড সবসময় কোশ্চেন থাকে। তো সেই জন্য স্ট্রাকচারের একটা ওভারঅল ভিউ আমি দিয়ে দিচ্ছি যে কি কি ধরনের স্ট্রাকচার রয়েছে, কতগুলো স্ট্রাকচার রয়েছে, উইথ এক্সাম্পল আমি কয়েকটা বলে দিচ্ছি স্ট্রাকচারের ব্যাপারটা। আর স্ট্রাকচার বলেই আমরা এমও থিওরিতে চলে যাচ্ছি। তো সেই জন্য আজকে আমাদের আলোচনা যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে শেপ অফ দ্য মলিকিউলস আর মলিকুলার অরবিটাল থিওরি। আশা করি এই দুটো কমপ্লিট করব আমরা। তো শেপ অফ দ্য মলিকিউলস আর মলিকুলার অরবিটাল থিওরি। তো প্রথম কথা, শেপ অফ দ্য মলিকিউলসে আমরা বলেছিলাম যে হাইব্রিডাইজেশন কি করে বের করতে হয়, তার শর্টকাট মেথড আমি বলেছিলাম যে কিভাবে হাইব্রিডাইজেশন তুমি ডিটারমিন করবে। তো মোরাললেস যেটা হাইব্রিডাইজেশনের মূল ব্যাপার হচ্ছে যে কতগুলো অ্যাটম অ্যাটাচড হয়েছে, আর তার লোন পেয়ার জানলেই কিন্তু দুটোকে অ্যাড করে দিলেই পাওয়া যাবে হাইব্রিডাইজেশন। কতগুলো নাম্বার অফ অ্যাটম অ্যাটাচড হয়েছে প্লাস তার লোন পেয়ার যদি কিছু থাকে তাহলে লোন পেয়ার জানলেই হয়ে যাবে। এবং হাইব্রিডাইজেশন এত রকমের আছে। লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার যদি 2 হয় তাহলে এসপি, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার যদি 3 হয় তাহলে sp2, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার 4 হয়। আমি আগের দিনকার একটা টেকনিক শিখিয়েছিলাম, তো সেই টেকনিক দিয়ে তুই যে কোনো ভাবেই হোক না কেন এটা বের করতে পারবি। তো হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন বের করার পরে নর্মালি আমরা যে ধরনের হয় সেটা হচ্ছে, আমি কথাও আগে তোকে বলেছি যে জিওমেট্রি মানে বোঝায় বন্ড পেয়ার এবং লোন পেয়ার একসাথে থাকলে যে তার চেহারাটা হয় সেটা হচ্ছে জিওমেট্রি। তো যেরকম এখানে বন্ড পেয়ার লোন পেয়ার একসাথে, এই লোন পেয়ারটা যদি কনসিডার করিস একসাথে রয়েছে, তাহলে এটা হচ্ছে জিওমেট্রি হচ্ছে কি না টেট্রাহেড্রাল। কিন্তু শেপ হচ্ছে শুধুমাত্র বন্ড পেয়ার এই তিনটে আছে, তার মানে শেপ এটার পিরামিডাল। পিরামিডাল। তো শেপ আর জিওমেট্রির মধ্যে তফাৎ আমি বলেছিলাম যে জিওমেট্রিতে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার কনসিডার করা হয়, শেপটাই হচ্ছে বন্ড পেয়ার কনসিডার করা হয়। তো শেপটা বারবার চেঞ্জ হয়, কিন্তু জিওমেট্রিটা একটা পার্টিকুলার হাইব্রিডাইজেশনে কখনোই চেঞ্জ হয় না। জিওমেট্রিটা সবসময় একই থাকে একটা পার্টিকুলার হাইব্রিডাইজেশনে। এবারে চল আমরা সবসময় এটা ভাববো যে লোন পেয়ার যদি না থাকে, আর লোন পেয়ার ইজ ইকুয়ালস টু 0, তখন কিন্তু শেপ আর জিওমেট্রি একই হয়। লোন পেয়ার যদি 0 হয় তাহলে শেপ আর জিওমেট্রির মধ্যে কোনো পার্থক্য হয় না, শেপ আর জিওমেট্রি সেম হয় ইফ লোন পেয়ার ইজ 0। এরপর আমরা পরপর দেখিয়ে দিচ্ছি যে যদি বন্ড পেয়ার 2 হয়, লোন পেয়ার যদি কিছু না থাকে, যেরকম কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রে লিনিয়ার জিওমেট্রিটাও লিনিয়ার হয় এবং শেপটাও লিনিয়ার হয়, দুটোই কিন্তু লিনিয়ার হয়, জিওমেট্রি লিনিয়ার, শেপ লিনিয়ার। যদি বন্ড পেয়ার এবং লোন পেয়ার দুটোই কিন্তু একই হয়, মানে দুটোই বন্ড পেয়ার, লোন পেয়ার যদি কিছু না থাকে এবং বন্ড পেয়ার যদি 2 হয় তাহলে AB2 টাইপ মলিকিউল হয়, সেখানে কোনো লোন পেয়ার নেই। যেরকম কার্বন ডাই অক্সাইড আমরা একটা এক্সাম্পল দিলাম, বা BeCl2 এরকম এক্সাম্পল দিলাম, এগুলো সবই লিনিয়ার হয় এবং বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, যেরকম তুই এখানে ইমেজটা দেখতে পাচ্ছিস। নেক্সট আমরা চলে আসছি AB3, যেখানে বন্ড পেয়ার তিনটে আছে কিন্তু লোন পেয়ার কিছু নেই, তাহলে বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার কিছু নেই, AB3। জিওমেট্রি ট্রায়াগোনাল প্ল্যানার, শেপটাও ট্রায়াগোনাল প্ল্যানার হবে কারণ লোন পেয়ার কিছু নেই বলে। এক্সাম্পল যেরকম BF3 বোরান ট্রাইফ্লুরাইড, দেখতেই পাচ্ছিস যে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচার, এবং 3D তেও দেখতে পাচ্ছিস। এরপরে আমরা চলে আসছি AB2L মানে বন্ড পেয়ার দুটো এবং লোন পেয়ার সেখানে একটাই রয়েছে। তো বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার একটা, সেখানে ট্রায়াগোনাল প্ল্যানার কিন্তু জিওমেট্রিটা সেই সেম আছে, কারণ এটা দুটো মিলিয়ে কিন্তু sp2 হাইব্রিডাইজ, এই দুটো অ্যাড করলে যেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ। শেপ কিন্তু হয়ে গেল বেন্ড, কারণ একটা লোন পেয়ার
থাকার জন্য লোন পেয়ারটা তো আমরা ভাববো না, তাহলে শুধু এইটুকু অংশই কিন্তু বন্ড পেয়ার গুলো দিয়েই কিন্তু শেপটা হবে। এক্সাম্পল SO3 বা ওজোন, এই সব মলিকিউল গুলো, কারণ একটা লোন পেয়ার আছে অটোমেটিক্যালি তার শেপটা চেঞ্জ হয়ে গেল, জিওমেট্রি যেরকম ছিল সেরকমই আছে। নেক্সট আমরা চলে এলাম বন্ড পেয়ার চারটে AB4, তাহলে 4 মানে sp3 হাইব্রিডাইজেশন এখানে চলে এলো। জিওমেট্রি টেট্রাহেড্রাল, শেপ অবভিয়াসলি টেট্রাহেড্রালই হবে কারণ এটাতে কোনো লোন পেয়ার নেই। এক্সাম্পল CH4 CCl4, যেরকম দেখছিস 109 ডিগ্রি 28 মিনিট এবং শেপটা টেট্রাহেড্রাল হবে। এরপরে আমরা চলে আসছি বন্ড পেয়ার তিনটে কিন্তু লোন পেয়ার একটা, মানে সেই sp3 হচ্ছে এবং সেখানে জিওমেট্রিটা সেই টেট্রাহেড্রালই ছিল, টেট্রাহেড্রাল থাকবে, কিন্তু একটা লোন পেয়ার থাকার জন্য শেপটা পিরামিডাল হয়ে গেল, যেরকম অ্যামোনিয়া বা ফসফিন এরকম ধরনের মলিকিউলে সেখানে কিন্তু পিরামিডাল শেপ একটা লোন পেয়ার এখানে রয়েছে। তাহলে সেখানে 106 বা 7 ডিগ্রির কাছাকাছি কিন্তু তার বন্ড অ্যাঙ্গেল sp3। নেক্সট আমরা চলে আসছি যেটা দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, তো দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার মিলিয়ে 4 হলো, এটা sp3 সেই হলো। টেট্রাহেড্রাল জিওমেট্রি কিন্তু বেন্ট স্ট্রাকচার, ওয়াটারে দেখতে পাচ্ছি আমরা এখানে দুটো লোন পেয়ার আছে, এই একটা লোন পেয়ার এই একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার থাকলেও সেখানে কিন্তু লোন পেয়ারের জন্য কোনো শেপটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু জিওমেট্রি যা ছিল তাই আছে। এখানে 104 ডিগ্রির মতো বন্ড অ্যাঙ্গেল হয়। তো AB2L2 টাইপের মলিকিউল। নেক্সট চলে আসছি আমরা AB5, যেখানে 5টাই বন্ড পেয়ার কিন্তু কোনো লোন পেয়ার নেই। এক্ষেত্রে জিওমেট্রিটা ট্রাইগোনাল বাইপিরামিডাল এবং শেপটাও কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে কারণ এটা sp3d হাইব্রিডাইজেশন, এটা অ্যাড করলে পাওয়া যাচ্ছে। এবং এখানে এই 5টা বন্ড আছে, এ নিয়ে আমরা অনেক কথা বলেছি। এই বন্ড হচ্ছে 90 ডিগ্রি, ভিতরের বন্ড হচ্ছে 120 ডিগ্রি। PCl5 এরকম ধরনের একটা মলিকিউল যেটা ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার AB5। এবারে AB5 এর মধ্যে একটা লোন পেয়ার চলে আসছে, তার মানে AB4L হয়ে গেল, সেইটা সেই sp3d হাইব্রিডাইজেশনই থাকছে। জিওমেট্রি এখানে ট্রাইগোনাল বাইপিরামিডাল হচ্ছে, কিন্তু একটা যেই লোন পেয়ার থাকবে মনে রাখবি যে সিস শেপ হয়ে যাবে, SF4 মলিকিউল সেটা, যেখানে একটা লোন পেয়ার আছে এবং সিস শেপ এরকম হয়ে গেছে। লোন পেয়ার রিপালশনের জন্য কিন্তু এই বন্ড অ্যাঙ্গেল গুলো কিন্তু একটু 90 ডিগ্রির চাইতে কিন্তু একটু ঝুঁকে গেছে, তো সিস শেপ এরকম ধরনের হয়েছে AB4L। নেক্সট আমরা চলে আসছি AB3L2, মানে লোন পেয়ার দুটো, তো এক্ষেত্রে কিন্তু তোর বন্ড পেয়ার লোন পেয়ার মিলিয়ে কিন্তু 5 হচ্ছে, মানে sp3d। এখানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, সেই শেপটা কিন্তু টি শেপ হয়ে গেছে, এখানে টি শেপ দেখা যাচ্ছে, টি শেপ হয়ে গেছে। এবং ClF3 এই মলিকুলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার আছে এবং টি শেপ স্ট্রাকচার। এরপরে চলে আসছি আমরা দুটো বন্ড পেয়ার কিন্তু তিনটে লোন পেয়ার, সেই sp3d হাইব্রিডাইজেশনই হচ্ছে, তাই ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিটা আছে, শেপটা হয়ে গেল তোর লিনিয়ার, কারণ লোন পেয়ার রয়েছে, তিনটে লোন পেয়ার রয়েছে এখানে, একটা দুটো এবং তিনটে লোন পেয়ার একই লিনিয়ার স্ট্রাকচার হয়ে গেল, লিনিয়ার যেরকম দেখতে পাচ্ছি সেরকম লিনিয়ার টাইপের স্ট্রাকচার, এগুলো সবই লোন পেয়ার, উপরে নিচে সব লোন পেয়ার রয়েছে, একই প্লেনে যেগুলো রয়েছে লোন পেয়ার, এবং 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল রয়েছে। XCF2 এই মলিকুলের স্ট্রাকচার দেখানো হয়েছে এখানে, তো তিনটে লোন পেয়ার আছে, বুঝতেই পারছিস। এরপরে আমরা চলে আসছি AB6, বন্ড পেয়ার 6টা কিন্তু লোন পেয়ার কিছু নেই, তার মানে সব মিলিয়ে এটা sp3d2 হাইব্রিডাইজেশন হয়ে গেল। অক্টাহেড্রাল, শেপও অক্টাহেড্রাল হবে SF6, যেখানে কিনা সব বন্ড অ্যাঙ্গেলই কিন্তু 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হচ্ছে, উপরে নিচে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। AB6 টাইপের মলিকিউল, কোনো লোন পেয়ার নেই। এবারে আমরা চলে আসছি একটা লোন পেয়ার আছে, মানে 5টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার AB5L, সেখানে অক্টাহেড্রাল, কিন্তু একটা লোন পেয়ার এই জায়গাটা জায়গা নিয়েছে, আমি বলেছি উপরে নিচে জায়গাগুলোতেই কিন্তু থাকবে এবং সেগুলো P2D2 হাইব্রিডাইজেশন হয়েছে, এসব কথা আমরা আগেই বলেছি। তো স্কোয়ার পিরামিডাল শেপ হয়ে গেল, শেপটা চেঞ্জ হলো। BRF5 ইম্পর্টেন্ট মলিকিউল, BRF5 এর স্ট্রাকচার হচ্ছে এরকম। তো দেখা যাচ্ছে যে এটাও কিন্তু sp3d2 হাইব্রিডাইজেশন। এইবারে বন্ড পেয়ার 4টে, লোন পেয়ার দুটো, এখানে মিলিয়ে 6, মানে sp3d2 হাইব্রিডাইজেশন। তো এখানে অক্টাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার, উপরে নিচে একটা করে লোন পেয়ার দেওয়া রয়েছে, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয়ে গেছে, শুধু এই নিচের অংশটাই কিন্তু স্কোয়ার প্ল্যানার। XCF4 এর স্ট্রাকচার, দুটো লোন পেয়ার আছে, পরপর দেখে যাচ্ছিস। এরপরে দেখ আমরা AB7 টাইপের মলিকুল, যেখানে 7টা বন্ড পেয়ার কিন্তু কোনো লোন পেয়ার নেই, এবং সেখানে IF7 বলে যে মলিকিউলটা
এটা খুব রেয়ার এক্সাম্পল আছে। তো পেন্টাগোনাল বাইপিরামিডাল, শেপটাও পেন্টাগোনাল বাইপিরামিডাল এবং IF7 এক্সাম্পল। সেখানে কিন্তু ভিতরের বন্ড অ্যাঙ্গেলগুলো 72 ডিগ্রি, উপরের থেকে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এইভাবে আমি সব রকমের স্ট্রাকচারের টাইপ যেগুলো যেগুলো পসিবিলিটি আছে, যেগুলো যেগুলো পাওয়া গেছে, আইডেন্টিফাই করা গেছে, এরকম ধরনের যত মলিকিউল থাকে সব মলিকিউলের পেরেন্ট যে স্ট্রাকচার হবে, লোন পেয়ার থাকলে কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে, সেগুলো আমি টোটালি তোকে ছবি দিয়ে দেখালাম এবং বললাম। তো এটা হচ্ছে শেপটা, পরপর মনে রাখবি যে কিরকম কি শেপ হয় না হয় ইত্যাদি ইত্যাদি। এগুলো মনে রাখলে কিন্তু খুব সুবিধা হবে, কারণ আমাদের অনেক কোশ্চেনই আমি তোকে দেবো, ডিপিপিতে অনেক কোশ্চেনই দেবো, সেই কোশ্চেনগুলো আস্তে আস্তে সলভ করবি, তাহলে হয়ে যাবে। এবার আমরা চলে আসি যে বিষয়টা, সেটা হচ্ছে কি না, আজকের যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরিতে আমাদের ম্যাগনেটিক প্রপার্টি এবং বন্ড অর্ডার থেকে বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে মাস্ট কোশ্চেন দেয়। তো এখানে আমি তোকে যেটা বলবো যে আমাদের একটা মলিকুলার এনার্জি লেভেল ডায়াগ্রাম তৈরি করতে হয়, সেই ডায়াগ্রামে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয়, সেখান থেকে আমরা বন্ড অর্ডার বের করি, বা আমরা সেখান থেকে কি করি না, সেখান থেকে ম্যাগনেটিক প্রপার্টি বের করি, আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই। কিন্তু আজকে আমি তোকে শর্ট ট্রিক আমি বলবো, যে ট্রিকে তোকে কোনো রকম কোনো তোর ইয়ে করতে হবে না, কোনো রকম কোনো ডায়াগ্রাম বানাতে হবে না, কোনো ডায়াগ্রাম করার দরকার নেই। ম্যাগনেটিক মোমেন্ট তুই সহজেই বের করতে পারবি, উইদিন 10 সেকেন্ড তুই ম্যাগনেটিক মোমেন্ট বের করতে পারবি। উইদিন 10 সেকেন্ড তুই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ছাড়াই তুই বন্ড অর্ডার বের করতে পারবি, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা তার অর্ডার ফর্ডার ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবি। কোন জায়গায় খাটবে না সে কথা আমি তোকে বলবো। অনেক জায়গায় অনেক রকম নিয়ম কানুন লেখা আছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু সেগুলো খাটে না, অনেক কিছু কিছু ক্ষেত্রে সেগুলো খাটে না। তো সেই জন্য ভালো করে দেখে নেওয়া উচিত যে সব ক্ষেত্রে এই শর্টকাট ট্রিকগুলো অ্যাপ্লিকেবল হবে কিনা, কারণ অনেক জায়গায় রয়েছে এরকম, সেসব জায়গায় কিন্তু এই ট্রিকগুলো কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এমন কিছু কিছু জায়গা রয়েছে, আমি তোকে মেনশন করে দেবো যে কিছু কিছু মলিকিউল আছে তাদের ক্ষেত্রে তোমার কোনো শর্টকাট মেথডই কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তো সেই ব্যাপারটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে যে কোন কোন জায়গায় এটা খাটবে না। তো সেটা আমি তোকে বলে দেবো, আর বাকি ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, খুব ইজি ব্যাপার। আমরা যে পদ্ধতিতে এমও থিওরিটা বলবো সেই পদ্ধতিটা একটা অল্টারনেট ওয়ে, যেহেতু এমসিকিউ আমরা কোশ্চেন করব, তো সেক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন তাড়াতাড়ি সলভ করার জন্য যে ব্যাপারটা দরকার সে ব্যাপারটা, কিন্তু থিওরিটা আগে বুঝতে হবে। থিওরিটার কথা আমি বলি। প্রথম কথা হচ্ছে যখন ভ্যালেন্স বন্ড থিওরি ফেলড হলো, ভ্যালেন্স বন্ড থিওরি যখন ফেলিওর হলো, ভ্যালেন্স বন্ড থিওরি ফেলিওর হওয়ার পরে হিটলার লন্ডন বা হুন্ড মুলিকান তারা কিছু ডেভেলপ করার চেষ্টা করছিলেন, যে নতুন কোনো মডিফাইড থিওরি, যে থিওরিটা কিনা সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু মলিকিউল যেরকম বি টু মলিকিউল বা O2 মলিকিউল, এরা কিন্তু প্যারাম্যাগনেটিক। তো প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এটা মানে খুব সিম্পল ব্যাপার। প্যারাম্যাগনেটিক হচ্ছে মানে কি, মানে হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে অ্যাট্রাক্টেড হবে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। আর ডায়াম্যাগনেটিক মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে অ্যাট্রাক্টেড হবে না, নো আনপেয়ার্ড ইলেকট্রন। তো এই দুটো মলিকিউলকে বলা হতো ডায়াম্যাগনেটিক, এদেরকে বলা হতো ডায়াম্যাগনেটিক। কিন্তু আসলে এরা ডায়াম্যাগনেটিক না, এরা অ্যাকচুয়ালি কিন্তু প্যারাম্যাগনেটিক। এরা দুজনেই কিন্তু প্যারাম্যাগনেটিক, এরা দুজনের মধ্যে কেউই ডায়াম্যাগনেটিক নয়। কিন্তু টোটাল ইলেকট্রন নাম্বার যদি গুনিস তাহলে এদের ইভেন নাম্বার অফ ইলেকট্রন থাকে, অক্সিজেন 16 বা B2 10 এরকম ধরনের ইলেকট্রন থাকে। তো আমরা সাধারণত দেখি যে ইভেন নাম্বার ইলেকট্রন যাকে 2 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, এরকম ইলেকট্রন মানে সব পেয়ার্ড করে রয়েছে। কিন্তু আজকে আমরা এর উত্তর পেয়ে যাব যে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু খুব ফেক জিনিস, যে এইভাবে কিন্তু বের করা যায় না, ম্যাগনেটিক প্রপার্টি বের করা যায় না, ইলেকট্রনিক কনফিগারেশন ছাড়া কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি সবসময় বের করা যায় না। ম্যাগনেটিক প্রপার্টি বের করতে গেলে ভুল হতে পারে। এছাড়াও আরো বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এবং সেটা আমি তোকে বলছি, সেটা তুই শোন। প্রথমত মলিকুলার অরবিটাল থিওরি, আগের দিনকার আমি বলছিলাম যে অ্যাটমিক অরবিটালের সাথে মলিকুলার অরবিটাল তফাৎ কি। বেসিক্যালি অ্যাটমিক অরবিটাল হচ্ছে কি না,
এখানে কিন্তু যখন বন্ডিংটা হয় তখন কিন্তু দুটো জায়গা, এই একটা অ্যাটমিক অরবিটাল এবং আর একটা অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে, এর নিউক্লিয়াসটা থাকলো, এর নিউক্লিয়াসটা থাকলো এবং ওভারল্যাপ করে এটাই কিন্তু ভিবিটি, এটা এইভাবে বলা আছে যে অ্যাটমিক অরবিটাল গুলো বন্ডিং করবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এমও থিওরি যখন এলো তখন কি বলা হলো, না এমও থিওরি যখন এলো তখন বলা হলো যে না, এখানে কিন্তু ইলেকট্রনগুলো এ একটা নিউক্লিয়াস, এ একটা নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু ইলেকট্রনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু সব সব দুটো অ্যাটমের মধ্যেই তারা কমন হয়ে যাবে, সব ইলেকট্রন, ইনার ইলেকট্রন বা আউটার ইলেকট্রন সব ইলেকট্রনই কিন্তু কমন হয়ে যাবে। ভিবি থিওরিতে ইন্ডিভিজুয়াল অ্যাটমিক কনসেপ্ট ছিল যে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো তারা কিছু জায়গা ওভারল্যাপ করেছে এবং ওভারল্যাপ করে তারা মলিকিউল ফর্ম করেছে। এখানে সেই জন্য এটাও একটা অ্যাটমিক অরবিটাল, এটাও একটা অ্যাটমিক অরবিটাল, কিন্তু এখানে কিন্তু নো অ্যাটমিক অরবিটাল। এই যে অরবিটাল যার মধ্যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে কি না মলিকুলার অরবিটাল। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, অক্সিজেন বা নাইট্রোজেন এইসব মলিকিউলের কথা যখন ভাবছি তখন সেখানে কোনো অ্যাটমিক অরবিটাল বলে কিছু নেই, সেখানে যেটা আছে সেটা কিন্তু মলিকুলার অরবিটাল, কোনো অ্যাটমিক অরবিটালের কোনো বক্তব্য নেই, মলিকুলার অরবিটাল ওর মধ্যে রয়েছে এবং মলিকুলার অরবিটালের মধ্যেই কিন্তু ইলেকট্রনগুলো ফিল আপ হয়েছে। তো সেই জন্য অক্সিজেন মলিকিউলের যে অরবিটাল সেটা কিন্তু অক্সিজেন মলিকিউলের অরবিটাল, ওখানে কোনো অক্সিজেন অ্যাটম 1s 2s 2p হ্যাঁ তাহলে এইসব কিছু নেই। তার বদলে অ্যাটমিক অরবিটাল গুলো কম্বাইন করে কিন্তু নতুন অরবিটাল তৈরি করেছে, যে জিনিসটা কিন্তু আমরা মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে পড়ি। তো মলিকুলার অরবিটাল থিওরিতে আমি আগের দিনকার বলেছিলাম যে বেনজিনকে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন কিন্তু বেনজিনকে রিপ্রেজেন্টেশনটা কিন্তু এরকম ভাবে করা হয় যে সেখানে কি না প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে ওভারল্যাপ করে, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল কনসেপ্ট মানে ভিবিটি, আর এটা হচ্ছে এমও কনসেপ্ট যেখানে কিনা কোনো অ্যাটমের কোনো এক্সিস্টেন্স নেই, কোনো অ্যাটমের অরবিটালের কোনো এক্সিস্টেন্স নেই, সবাই কিন্তু জুড়ে গিয়ে মলিকুলার অরবিটাল তৈরি করেছে। তো এই মলিকুলার অরবিটাল তৈরি হয় কি করে, মলিকুলার অরবিটাল ফর্মেশন হয় কি করে? তো মলিকুলার অরবিটাল ফর্মেশন হওয়ার পিছনে যে যুক্তি বা কারণ, যেভাবে মলিকুলার অরবিটাল তৈরি হয় সেটার কথাই আমি আজকে বলবো। This theory suggests that when two atoms come close towards each other, then the atomic orbitals of each atom overlap with each other to form new bigger orbitals known as molecular orbital. অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করবে তারা কম্বাইন করে কি তৈরি করবে না মলিকুলার অরবিটাল তৈরি করবে, যে অরবিটাল কিনা অ্যাটমিক অরবিটাল বলে আর কিছু থাকবে না, সেই অ্যাটমিক অরবিটাল নষ্ট হয়ে গিয়ে পুরোপুরি সেটা মলিকুলার অরবিটালে ট্রান্সফর্ম হয়ে যাবে, মলিকুলার অরবিটাল হবে। প্রথম কথা, এক নম্বর কথা। দু নম্বর কথা কি না যখন অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে তখন কতগুলো মলিকুলার অরবিটাল তৈরি করে, দুটো অ্যাটম কম্বাইন করলে দুটো অ্যাটমিক অরবিটাল মলিকুলার অরবিটাল তৈরি হবে। দুটো অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করবে তখন দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে। কিভাবে তৈরি হবে দেখাচ্ছি, আপাতত নামগুলো দেখ। একটা হচ্ছে বিএমও আর একটা হচ্ছে কি এবিএমও। বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল, বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এবিএমও হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, দুটো অ্যাটমিক অরবিটাল, যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে ততগুলোই নতুন অরবিটাল তৈরি হবে, যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে ততগুলোই নতুন অরবিটাল তৈরি হবে, মলিকুলার অরবিটাল তৈরি হবে। এবং মলিকুলার অরবিটাল গুলো সব সময়তেই তার হাফ হচ্ছে বন্ডিং হবে আর হাফ হচ্ছে অ্যান্টি বন্ডিং, কারণ এনার্জি স্টেবিলাইজড এবং ডিস্টেবিলাইজেশনের ব্যাপার রয়েছে, আমি এ নিয়ে বলছি। নেক্সট, বন্ডিং মলিকুলার অরবিটাল তার লেস এনার্জি দেন সেপারেট অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটালের চাইতে, অ্যাটমিক অরবিটালে যা এনার্জি তার চাইতে বন্ডিং অরবিটালের এনার্জি কি কম, লেস এনার্জি। কোনো যদি অ্যাটমের বন্ডিং এ ইলেকট্রন থাকে মানে সে বন্ড করতে চায়, সেটা স্টেবিলিটি। কিন্তু অ্যান্টি বন্ডিং এ যখন ইলেকট্রন থাকবে, অ্যান্টি বন্ডিং অরবিটাল সেগুলো কি না হ্যাজ হায়ার এনার্জি দেন সেপারেট অ্যাটমিক অরবিটাল। অ্যান্টি বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল মানে হচ্ছে স্টেবল, অ্যান্টি বন্ডিং অরবিটাল সেটা আনস্টেবল। অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন থাকলে কিন্তু বন্ডিং হচ্ছে না, বন্ডিং এর জাস্ট উল্টো জিনিস। তো বন্ডিং মলিকুলার অরবিটাল এনার্জি কম, লেস এনার্জি দেন সেপারেট অ্যাটমিক অরবিটাল। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হ্যাজ হায়ার এনার্জি দেন সেপারেট অ্যাটমিক অরবিটাল। অ্যান্টি বন্ডিং এর এনার্জি বেশি, বন্ডিং এর এনার্জি কিন্তু কম, বন্ডিং বেশি স্টেবল। সবসময়
ইলেকট্রন কোথায় থাকার চেষ্টা করে? বন্ডিং। বন্ডিং অরবিটাল ফিল আপ হলে তবেই অ্যান্টি বন্ডিং এ যাবে। The new MO are spread over the atomic orbital of both the atom. এমোটা কিন্তু কোনো একটা অ্যাটমের পার্টিকুলার সম্পত্তি নয়। এমোটা কার্বন ডাইঅক্সাইড বন্ড করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তো এমোটা কিন্তু কার্বনের না অক্সিজেনের নয়, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের। সুতরাং দুটোর কার্বন এবং অক্সিজেনের সকলের ইলেকট্রনগুলোই কিন্তু ওই মলিকুলার অরবিটালের মধ্যেই থাকবে। মলিকুলার অরবিটালের মধ্যে থাকবে মানে হচ্ছে যে আমরা যখন ধর দুটো অক্সিজেন অ্যাটম বা একটা কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, একটা কার্বন একটা অক্সিজেন, তো কার্বন আর অক্সিজেনের কতগুলো ইলেকট্রন? কার্বনের 6টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা ইলেকট্রন, তাহলে 14টা ইলেকট্রন। তো যখন এমোটা তৈরি হবে কার্বন মনোঅক্সাইডের এমো, ওর মধ্যে এই কার্বনের 6টা আর অক্সিজেনের 8টা বলে আলাদা কোনো ব্যাপার নেই, 14টা ইলেকট্রনই সবই ওর মধ্যে থাকবে, এমোর মধ্যে। মানে এমো মানে কি না, এটা কিন্তু কার্বনেরও কোনো ব্যাপার নেই, অক্সিজেনেরও কোনো ব্যাপার নেই, এটা কিন্তু একেবারে পরিষ্কার ভাবে এটা কিন্তু কার্বন মনোঅক্সাইডের অরবিটাল, যার মধ্যে 14টা ইলেকট্রন থাকবে, তার মধ্যে কিছু বন্ডিং এ থাকবে, কিছু অ্যান্টি বন্ডিং এ থাকবে। দিস ইজ দ্য প্রসেস। নেক্সট, এই যে অ্যাটমিক অরবিটাল গুলো জুড়ে গিয়ে যে মলিকুলার অরবিটাল তৈরি করবে যে প্রসেসটা, সেটা প্রসেসটাকে কি বলে? সেই প্রসেসটাকে বলে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। যে কোনো অরবিটাল আরেকটা অরবিটালের সাথে কম্বাইন করে না। কম্বাইন করতে গেলে কিছু কন্ডিশন জরুরি, যে কিভাবে কম্বিনেশনটা হবে সেই ব্যাপারটা, কন্ডিশনটা জরুরি, যে অ্যাটমিক অরবিটাল গুলো কেমন হবে, তাদের এনার্জি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো কেমন হবে, সেই ব্যাপারটা বোঝার জন্য কিন্তু লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল তোকে বুঝতে হবে। তো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল মানে কি না, এদের যখন দেখ ইলেকট্রন গুলো কি না, ইলেকট্রন গুলো কিন্তু সব সময়তেই তারা ওয়েভের মতো মুভ করে। আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছি এখানে, তারা ওয়েভের মতো মুভ করে। তো যখন দুটো ওয়েভ কি হয় না অ্যাড হয়, মানে একই রকমের হয়ে যায়, দুটো ওয়েভ যদি একই রকমের হয়ে যায়, যখন অ্যাড হয়, ওয়েভ ফাংশন গুলো অ্যাড হয়, তখন তাকে কি বলে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ, এই একটা ওয়েভ, এই একটা ইলেকট্রনের ওয়েভ, আর এই একটা ওয়েভ। তো এর অ্যাম্পলিটিউড, প্রথমটার অ্যাম্পলিটিউড সাই এ এবং সেকেন্ডটার অ্যাম্পলিটিউড সাই বি, এ দুটো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, এইটা বড় হয়ে গেছে, দেখ সাই এ সাই বি এটা বড় হয়ে গেছে। তার মানে কি, দুজনের যদি ওয়েভ ফাংশন গুলো ম্যাচ করে, সাই এ সাই বি হচ্ছে ওয়েভ ফাংশন, আমি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়িয়েছি, তো তারা যদি ম্যাচ করে যায় তাহলে ওটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেল মানে এইটা, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা অ্যাড হয়ে গিয়ে এই দেখ এটা একটা বড় হয়ে গেল। মানে কি, একে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। মানে এই একটা ওয়েভ ফাংশন, এই একটার ওয়েভ ফাংশন, এই একটার, এই একটা, এইটা একটা আর এইটা একটা, এইগুলো অ্যাড হয়ে গিয়ে দেখ এরকম বড় হয়ে যাচ্ছে, একে বলে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কিন্তু যদি দুজনের ওয়েভ ফাংশন ম্যাচ না করে, ওয়াইল অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে বন্ডিং, এইভাবে যদি করে তাহলে বন্ডিং এমও তৈরি হবে, ওয়েভ ফাংশন গুলো যদি অ্যাড হয়। কিন্তু যদি অ্যাড না হয়, যদি ওরা ম্যাচ না করে, দেখ এইটা যখন যখন এই ওয়েভ ফাংশনটা সাই এটা এরকম, কিন্তু সাই বিটা দেখ উল্টো দিকে হয়ে গেছে, তার মানে এটা কিন্তু সাই এ সাই বি কিন্তু ম্যাচ করছে না। যেখানে এটা পজিটিভ অ্যাম্পলিটিউড, এখানে সেটা নেগেটিভ অ্যাম্পলিটিউড। যদি ম্যাচ না করে তাহলে এটাকে বলে সাবট্রাকটিভ ইন্টারফারেন্স। সাবট্রাকটিভ ইন্টারফারেন্স, এই যে, বা ডিস্ট্রাকটিভ বা সাবট্রাকটিভ ইন্টারফারেন্স, যখন কিন্তু অ্যাড হচ্ছে না, যখন কিন্তু অ্যাড হচ্ছে না, তো এটাকে বলে কি না বন্ডিং হলে ইন ফেজ। ইন ফেজ মানে কি দুজনের ফেজটা একই হচ্ছে, আর অ্যান্টি বন্ডিং মানে কি আউট ফেজ। এই দেখ এটা আউট অফ ফেজ, দেখ এইটা যেদিকে আছে আর এইটা তার উল্টো দিকে আছে, তার মানে এই দুটোতে কোনো রেজাল্ট্যান্ট হবে না, অ্যাড হবে না। এরা যদি একসাথেও আসে তাহলে একটা এরকম থাকবে, একটা এরকম থাকবে, এটা কিন্তু অ্যাড হলো না, কারণ এটা পজিটিভ অ্যাম্পলিটিউড, এটা নেগেটিভ অ্যাম্পলিটিউড। এটাকে বলে নো রেজাল্ট্যান্ট ওয়েভ। এই রকম ধরনের সিচুয়েশন হলে এটাকে কি বলে? অ্যান্টি বন্ডিং।
সুতরাং দুটো অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করবে তখন তাদের মধ্যে বন্ডিং হতে পারে, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে পারে, অ্যাড হতে পারে তাদের ওয়েভ ফাংশনগুলো, ইলেকট্রন ডেন্সিটিগুলো, বা অ্যাড নাও হতে পারে উল্টো দিকে। তাহলে ইন ফেজ হতে পারে বা আউট অফ ফেজ হতে পারে, ইন ফেজ হতে পারে বা আউট অফ ফেজ হতে পারে। তো ইন ফেজ হোক বা আউট অফ ফেজ হোক, ইন ফেজ হলে কি হবে সেকে বলে বন্ডিং, আউট অফ ফেজ হলে কি বলে তাকে অ্যান্টি বন্ডিং। ইন ফেজ হলে বন্ডিংটা তাতে স্টেবিলিটি বাড়বে, আউট অফ ফেজ হলে অ্যান্টি বন্ডিং স্টেবিলিটিটা ডিক্রিজ করে যাবে। তো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফেস এই দুটো হয়, দুটো হয়ে তারপরে এই যে দুটো অরবিটাল তৈরি হয় এর মধ্যে বলা হয় একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। দেখ ভাবে যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, দেখ যাদের কম্পারেবল এনার্জি, প্রথম কথা এনার্জিটিক্যালি কম্পারেবল হতে হবে। কম্পারেবল মানে কি না, দেখ 1s অ্যাটমিক অরবিটাল সে কম্বাইন করবে 1s এর সাথে, বাট নট উইথ 2s। একটা 1s তার সাথে 1s কম্বাইনেশন হতে পারে, 1s এর সাথে 2s এর হবে না, কারণ এনার্জেটিক্যালি কম্পারেবল হবে না। আবার মলিকুলার অ্যাক্সিস যদি pz হয়, ক্যান কম্বাইন উইথ pz বাট নট উইথ px py। যেটা pz কম্বাইন করবে সেটা pz এর সাথেই কম্বাইন করবে, px py এর সাথে কম্বাইন করবে না। সিগমা মলিকুলার অরবিটাল, সিগমা অরবিটাল তৈরি করতে গেলে, পাই তৈরি করতে গেলে হতে পারে যে প্যারালাল অরবিটাল করতে পারে, কিন্তু মলিকুলার অ্যাক্সিস যেটা হবে সেটা বরাবরই একই অ্যাক্সিস বরাবর দুটো হতে হবে কম্বাইন করার জন্য। পিজেড হলে পিজেড পিজেড দুটো, পিএক্স হলে পিএক্স পিএক্স, পিআই হলে পিআই পিআই। তো তাতেই কিন্তু সিগমা মলিকুলার অরবিটাল গুলো তৈরি হবে। পাই তৈরি করতে গেলে প্যারালাল, সিগমা তৈরি করতে গেলে এন্ড অন, এ কথা আমি আগেও বলেছি। আচ্ছা, কি কি অরবিটাল হতে পারে না সেটা আমি তোকে পরে হিসাব করে দেখাচ্ছি। পাই এর ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে তিনটে তিনটে 6টা হবে, আর সিগমা অরবিটালের ক্ষেত্রে দুটো করে হবে সব সময়। তো সেটা আমি ছবিতে দেখাচ্ছি, তুই দেখে নিতে পারবি এক্ষুনি, এবং শেপসও এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, কিভাবে না, এস অরবিটাল যখন ইন্টারঅ্যাক্ট করে তখন একটা সিগমা বন্ড হতে পারে। এবার এস অরবিটালের সাথে পিজেড যদি মলিকুলার অ্যাক্সিস হয় তাহলে সিগমা বন্ড হবে, পিজেড যদি হয় তাহলে সিগমা বন্ড হবে। এবারে তখন পিওয়াই হবে পাই, আর পিএক্স হবে পাই, যদি জেড হয় ইন্টার মলিকুলার অ্যাক্সিস। জেড যদি হয় ইন্টারমলিকুলার অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা যদি জেড হয় তাহলে এটা যদি পিজেড হয় তাহলে এই অ্যাক্সিস বরাবর আর একটা পিজেড, তাহলে পিজেড হবে সিগমা। তাহলে পিওয়াই আর পিওয়াই এগুলো হবে কি পাই, পিএক্স এগুলো সব পাই হবে। আমি তোকে দেখাচ্ছি ছবিতে, তুই দেখ তাহলে বুঝতে পেরে যাবি। এই দেখ, এটা হচ্ছে 1s বা 2s যা খুশি হতে পারে। এবারে এটা ওয়েভ ফাংশন ম্যাচ করেছে, এটাও যেরকম এটাও সেরকম। ওয়েভ ফাংশন যদি ম্যাচ করে তাহলে কি হবে, এরকম অ্যাড হয়ে যাবে, এরা প্লাস হয়ে গেছে। তো এটা হচ্ছে সিগমা 1s, মানে ওটা হচ্ছে বন্ডিং। 1s অরবিটাল যখন কম্বাইন করবে সিগমা 1s। এবার 1s কম্বাইন করছে না, এটা এরকমই আছে, কিন্তু এটা এরকম আছে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তো ম্যাচ করছে না। তো ম্যাচ না করলে মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন অ্যাড হচ্ছে না, মাঝখানে কোনো ইলেকট্রন ডেন্সিটি থাকবে না। এরকম অরবিটালকে বলে কি সিগমা 1s অ্যান্টি বন্ডিং। এটা অ্যান্টি বন্ডিং, স্টার সাইন দেওয়া থাকা মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে 1s কম্বাইন করলো, সিগমা 1s হলো। 1s কম্বাইন করলো, কিন্তু সেটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে কম্বাইন করেনি, ওখানে নোডাল প্লেন মানে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই। তাহলে এস যখন কম্বাইন করে তখন একটা বন্ডিং হয় একটা অ্যান্টি বন্ডিং হয়, যাদেরকে বলে সিগমা আর সিগমা স্টার। একটা হচ্ছে সিগমা 1s হলে 1s লিখে দিবি, যদি 2s হয় তাহলে 2s লিখে দিবি। এস এর ক্ষেত্রে এই দুটোই হবে, বন্ডিং অ্যান্টি বন্ডিং, ব্যাস, সিগমা বন্ডিং সিগমা অ্যান্টি বন্ডিং। এইবারে পি এর ক্ষেত্রে কি হবে না, পি এর ক্ষেত্রে দেখ পিজেড এটা বন্ডিং হয়ে গেল, পিজেড এটা বন্ডিং হয়ে গেল, সিগমা 2pz এটা কি বন্ডিং, কারণ এগুলো ফেজগুলো ম্যাচ করেছে,
কারণ মাইনাস, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এই দুটো ম্যাচ করে গেছে। কিন্তু প্লাস এখানে মাইনাস ম্যাচ করেনি, তার মানে এটাও কিন্তু সিগমা, কিন্তু সিগমা 2pz এটা স্টার। তাহলে অ্যাটমিক অরবিটালে পি যখন অরবিটাল ওভারল্যাপ করে তখন কিন্তু পি অরবিটাল যখন কম্বাইন করে তখন বন্ডিং হয়, অ্যান্টি বন্ডিং হয়, সেটাকে বলে সিগমা বন্ডিং, সিগমা অ্যান্টি বন্ডিং। যদি একই অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে, সেম অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ইন ফেজ, একটা হচ্ছে আউট অফ ফেজ। কিন্তু যদি একই অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ না করে, যদি প্যারালাল অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে, তাহলে কি হবে না, প্যারালাল অ্যাক্সিস বরাবর ধর এটা 2px 2px, তাহলে এখানে কি হবে না, এখানে কিন্তু এইটা ওভারল্যাপ করে যাবে, এই অংশটা ওভারল্যাপ করবে, এই অংশটা ওভারল্যাপ করবে, এটা হবে কি পাই 2px, এটা বন্ডিং। আর এটা কিন্তু এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তাই এটা কম্বাইন করতে পারে না, আউট অফ ফেজ হবে। এটা কিন্তু কি পাই 2px স্টার, এটা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং। এরকম আরো একটা করে অ্যান্টি বন্ডিং বন্ডিং হবে, সেটা হচ্ছে কার জন্য না 2px এর জন্য, আর পাই ওয়াই এর জন্য, আর পাই 2py অ্যান্টি বন্ডিং। তাহলে পি অরবিটালে কতগুলো টোটাল হলো, পি অরবিটালে টোটাল 6টা হলো। কারণ দেখ আমি তোকে বোঝাচ্ছি, ধর এটা 2pz আর 2pz, এর মধ্যে কি হলো না দুটো, একটা হচ্ছে কি সিগমা 2pz বন্ডিং আর সিগমা 2pz অ্যান্টি বন্ডিং, আর 2px 2px 2px, এটার মধ্যে কি পাই 2px আর পাই 2px, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। যেরকম এটা যদি এটা যদি 2px হয়, তাহলে ওয়াইও একটা হবে 2py 2py, সেটাও একটা বন্ডিং হবে পাই 2py আর পাই 2py, এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। তো তার মানে যখন পি অরবিটাল কম্বাইন করবে তখন তিনটে বন্ডিং হবে, তিনটে অ্যান্টি বন্ডিং হবে। তিনটে বন্ডিং এর মধ্যে একটা সিগমা আর দুটো পাই, অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে তাই, একটা সিগমা আর দুটো পাই, যেগুলো বন্ডিং হবে সেগুলো অটোমেটিক্যালি অ্যান্টি বন্ডিং হবে। তো এই হচ্ছে টোটাল কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশনের ছবিগুলো আমি দেখালাম যে কার কার ক্ষেত্রে কি কি হতে পারে। তো লিনিয়ার কম্বিনেশনে যখন ইলেকট্রন ফিলিং হবে তখন কিন্তু এরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বা আউটবাউ প্রিন্সিপাল সব প্রিন্সিপাল মেনটেন করবে, মানে যেরকম নিচ থেকে পরপর ভরতে ভরতে যায় সেরকমই ভরবে। এবং একই যদি লেভেলে দুখানা অরবিটাল থাকে, এরকম দুখানা অরবিটাল থাকে, তাহলে এতে একটা ভরবে, এতে একটা ভরবে, তারপরে এখানে দুটো, এখানে দুটো, এরকম করে ভরবে। তো নর্মালি এসব নিয়ম কানুন সবই একই রয়েছে, এটা আলাদা কিচ্ছু নিয়ম কানুন নেই। যেটা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালে যেরকম ধরনের নিয়ম কানুন ছিল, ইলেকট্রন যেভাবে ভর্তি হয়, লোয়ার এনার্জি, ফিল ফাস্ট, হুন্ড রুল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্ড রুল, সবগুলোই কিন্তু এখানে মেনটেন্ড হবে। মলিকুলার অরবিটাল থিওরির ক্ষেত্রে কিন্তু অ্যাটমিক অরবিটালে যে ইলেকট্রন ফিলিং প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল কিন্তু সবগুলোই অ্যাজ ইউজুয়াল মেনটেন হবে। এবারে হচ্ছে যে আমরা এই মলিকুলার অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে ডিফারেন্সটা কোন জায়গাটায়। দেখ এই কিউটার এনার্জি হচ্ছে, এটা হচ্ছে কি না অ্যান্টি ABMO, আর এটা হচ্ছে কি না BMO। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, তো দূরেতেও এনার্জি বেশি, এই হচ্ছে এনার্জিটা জিরো, আর এদিকে গেলে এনার্জিটা পজিটিভ, এদিকে গেলে এনার্জিটা নেগেটিভ। তো যত উপরের দিকে ওঠে তত কিন্তু আনস্টেবল, আর যত নিচের দিকে তত কিন্তু স্টেবল। তো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের গ্রাফটা কিরকম গেছে ভালো করে খেয়াল করে দেখ, গ্রাফটা আস্তে 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 ইনক্রিজ করেছে এনার্জি, যত কাছে যাচ্ছে এটা কনস্ট্যান্ট সবসময় ইনক্রিজই করছে। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল অলওয়েজ আনস্টেবল, সব সময়তেই ওটা আনস্টেবল। কিন্তু বন্ডিং মলিকুলার অরবিটাল সেটা আস্তে 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 এরকম নেবে কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম স্টেবিলিটি, এটাকে বলে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে বলে কি বন্ড লেন্থ।
আর এই জিরো থেকে তার যে ডিস্টেন্স, যে এনার্জিটা, এটাকে বলে কি না বন্ড এনার্জি। তো বন্ডিং বন্ডিং অরবিটাল বা বিএমও, বন্ডিং মলিকুলার অরবিটাল, সেটা যত কাছাকাছি আসে তত তার স্টেবিলিটি বাড়ে, বাড়তে 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 কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম স্টেবিলিটি হয়, তারপরে আবার কাছাকাছি গেলে আবার কি হয়, এনার্জিটা বেড়ে যায়। সেই জন্য বন্ডিং অ্যাটমিক অরবিটাল যখন বন্ডিং মলিকুলার অরবিটাল যখন ফর্ম করে, তখন একটা পার্টিকুলার ডিস্টেন্সে সে কিন্তু সব থেকে বেশি স্টেবিলিটি পায়। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কিন্তু কোনো সময়তেই স্টেবিলিটি পায় না, তার এনার্জি সবসময় জিরোর থেকে সবসময় উপরেই রয়েছে। তো সেই জন্য বলা হয় যে বন্ডিং এ যখন ইলেকট্রন থাকে, সেই বন্ডিং এ ইলেকট্রন কিন্তু স্টেবিলিটি পায়, অ্যান্টি বন্ডিং এ যদি ইলেকট্রন থাকে সেটা কিন্তু স্টেবিলিটি পায় না। আমরা যদি কোনো মলিকিউল ফর্ম করে তাহলে দেখতে হবে যে বন্ডিং এ কত ইলেকট্রন আছে। বন্ডিং এর ইলেকট্রনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ডিং এ যত বেশি বেশি ইলেকট্রন থাকবে ততই কিন্তু সেটা স্টেবিলিটিটা বেশি হবে। একটা যদি বন্ডিং এ থাকে, একটা যদি অ্যান্টি বন্ডিং এ থাকে, তাহলে কিন্তু অ্যান্টি বন্ডিং এর ডিস্টেবিলাইজেশনটা বেশি বন্ডিং এর স্টেবিলাইজেশনের চাইতে। সেই কারণে বলা হয় যে ইকুয়াল নাম্বার যদি থাকে, দুটো বন্ডিং দুটো অ্যান্টি বন্ডিং, তখন কখনোই কিন্তু ওই মলিকিউলটা ফর্ম করে না, কারণ অ্যান্টি বন্ডিং এর ডিস্টেবিলাইজেশন বন্ডিং এর স্টেবিলাইজেশনের চাইতে বেশি। সেই কারণে একই যদি ইকুয়াল নাম্বার হয়ে যায় তাহলেও কিন্তু ওই বন্ড ফর্মেশন হবে না, বন্ডিং এর সমান যদি অ্যান্টি বন্ডিং হয়ে যায়। আমি তোকে দেখাচ্ছি। এবারে দেখ যে এটা হচ্ছে মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম। কার জন্য না 14 এর চাইতে কম যদি ইলেকট্রন থাকে, 14 এর চাইতে কম ইলেকট্রনস when total electron in a molecule less than 14 এর চাইতে যদি কম থাকে, 14 এর চাইতে যদি কম থাকে, ধর নাইট্রোজেন হচ্ছে 14, নাইট্রোজেন হচ্ছে 14, কারণ দুটো নাইট্রোজেনের 7 + 7, 14 এর চাইতে ইকুয়াল বা কম, 14 এর চাইতে ইকুয়াল বা কম, সেটা এই ডায়াগ্রামটা ইউজ হবে। এই ডায়াগ্রামে কি হয়েছে আমি তোকে ডায়াগ্রামটা একটু বলে দিচ্ছি, ভালো করে তুই দেখে নে। সবসময় যে তোকে ডায়াগ্রাম এঁকে তবে সমস্ত কিছু বের করতে হবে তা নয়, আমি তোকে শর্টকাট মেথড বলে দেবো, কিন্তু আপাতত তুই একটা জিনিস দেখে নে যে আমি তোকে কি কি বলেছিলাম, তুই ভালো করে শোন। যে আমি তোকে বলেছিলাম যে 1s এই একটা 1s আর এই একটা 1s যখন কম্বাইন করে তখন কি তৈরি করে না দুটো অরবিটাল তৈরি করে। এগুলো হচ্ছে মাঝখানের গুলো হচ্ছে এমও, আর এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল গুলো কম্বাইন করেই কিন্তু এমও তৈরি করছে। তো অ্যাটমিক অরবিটাল যদি দুটো হয় তাহলে কম্বাইন করে দুটো এমও তৈরি করবে, একটা এমও হবে বন্ডিং, একটা এমও হবে অ্যান্টি বন্ডিং। এই দেখ নিচেরটা যেটা সিগমা 1 এ সেটা বন্ডিং, আর উপরেরটা হচ্ছে সিগমা স্টার 1 এ সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। আবার যেরকম ভাবে এটা দেখলি সেরকম 2sও কিন্তু এরকম করবে, 2s আর 2s কম্বাইন করে একটা বন্ডিং আবার একটা অ্যান্টি বন্ডিং, তাহলে 2s কম্বাইন করলে বন্ডিং অ্যান্টি বন্ডিং হবে। এবার 2p যখন কম্বাইন করবে, এটা 2p, এখানে p হচ্ছে তিনটে করে থাকে, px py pz। তো 2p যখন কম্বাইন করবে তখন কি হবে না আমি বলেছিলাম যে দুটো করে পাই হবে, পাই 2px পাই 2py, 2px পাই 2py। এই দেখ এই দুটো হচ্ছে পাই 2px পাই 2py, আর এখানে হচ্ছে অ্যান্টি বন্ডিং পাই স্টার 2px আর পাই স্টার 2py। আর একটা করে কি হবে সিগমা হবে, দেখ সিগমা হবে কোনটা, এই যে এটা সিগমা আর এই মাথাটায় সিগমা, এই দুটো হচ্ছে সিগমা। কিন্তু একটা জিনিস মনে রাখবি যে নাইট্রোজেনের পর্যন্ত আপ টু নাইট্রোজেন তো নিয়মটা হচ্ছে 2-1-2-1, এই ফর্মুলাটা মনে রাখবি 2-1-2-1। মানে কি এখানে দেখ দুটো অরবিটাল আছে, এখানে দুটো, তারপরটা আছে কত একটা, তারপরটা আছে কত দুটো, তারপরটা আছে একটা, তাহলে 2-1-2-1 এভাবে যাচ্ছে, দুটো অরবিটাল তারপরে একটা অরবিটাল, দুটো অরবিটাল তারপরে একটা অরবিটাল, পাই সিগমা এরকম ভাবে যাবে নাইট্রোজেন পর্যন্ত, আপ টু নাইট্রোজেন এটা 2-1-2-1 রুলটা চলবে। কিন্তু নাইট্রোজেনের উপরে যদি যায় 14 এর চাইতে বেশি, এই দেখ এনার্জি লেভেল 14 এর উপরে, সেখানে দেখ
এখানে কিন্তু এইটা একটা, এখানে কটা অরবিটাল? দুটো, এখানে দুটো, এখানে একটা। তাহলে এখানে যে অ্যাবাভ গ্রেটার দ্যান নাইট্রোজেন, তখন কি হবে না 1 2 2 1 এই ফর্মুলা চলবে। 1 2 2 1 এখানে কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে। দেখ এই পাইটা কিন্তু উপরে উঠে আছে, সিগমাটা কিন্তু নিচে নেমে রয়েছে। তাহলে একটা অরবিটাল, দুটো অরবিটাল, দুটো অরবিটাল, একটা অরবিটাল, ওখানে কিন্তু তা ছিল না। এখানে ভালো করে খেয়াল করে দেখ, দেখ এখানে দেখ দুটো 2 1 2 1 এরকম ভাবে নাইট্রোজেন পর্যন্ত যতক্ষণ ভরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডায়াগ্রামটা চলবে। এই যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, এই ডায়াগ্রাম মুছে দিচ্ছি, তুই ভালো করে দেখে নে। এই ডায়াগ্রামটায় পাইটা নিচে রয়েছে, সিগমাটা উপরে। এই দেখ এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখ যে পাই নিচে, তারপরে সিগমা, তারপরে পাই, তারপরে সিগমা। 2 1 2 1 দুটো অরবিটাল একটা হবে, দুটো অরবিটাল একটা হবে। আর এর পরেরটা কি না, এর পরেরটা দেখ, আমি এখানে মুছে দিচ্ছি, তাহলে ভালো করে দেখ যে এখানে একটা অরবিটাল আছে, একটা দুটো দুটো একটা, তাহলে পাইটা উপরে উঠে আছে, সিগমাটা নিচে নেমে আছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একে বলে কনফিগারেশন ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশনের জন্য কি হয় না, যেগুলো কিনা কম অ্যাটমিক নাম্বারের নাইট্রোজেন পর্যন্ত, তাদের রিপালশনের জন্য কিন্তু সিগমা অরবিটাল কিন্তু উপরের দিকে উঠে যায়, পাই অরবিটাল নিচে নেমে আসে। তো সেই জন্য যখনই তুই এখানে করতে যাবি তখন কিন্তু এটা 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 কিন্তু অক্সিজেন থেকে বাকি আদার মলিকুল মানে 14টা ইলেকট্রনের চাইতে বেশি থাকলেই হবে। 14টা ইলেকট্রনের চাইতে বেশি থাকলেই এই ডায়াগ্রামটা ইউজ করবি। ধর আমি তোকে বললাম যে NO, তাহলে নাইট্রোজেনের কত? 7টা, অক্সিজেনের 8টা, তার মানে 15টা ইলেকট্রন হয়ে গেল। 15টা ইলেকট্রন এই ডায়াগ্রামের মধ্যে যাবে। অনেক বইতে লেখা আছে নাইট্রোজেনের আগে পর্যন্ত একটা ডায়াগ্রাম, নাইট্রোজেনের পরে পর্যন্ত একটা ডায়াগ্রাম। এইসব ফালতু কথা তুই যাবি না। নাইট্রোজেনের আগে পর্যন্ত, নাইট্রোজেনের পরে পর্যন্ত বাজে কথা। কারণ নাইট্রিক অক্সাইড যদি হয়, NO যদি মলিকিউল হয়, তাহলে ওতে তো নাইট্রোজেনও আছে, ওতে অক্সিজেনও আছে। তাহলে কোন ডায়াগ্রামটা আমি ইউজ করবো? এসব কথা বললে চলে না। একটাই জিনিস তোকে মানতে হবে যে কটা ইলেকট্রন আছে তুই গুনে নিবি, কটা ইলেকট্রন আছে তুই গুনবি। যদি 14টা ইলেকট্রনের চাইতে বেশি থাকে তাহলে যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে যে 1 2 2 1 1 2 2 1 মানে এই ডায়াগ্রামটা ইউজ হবে গ্রেটার দ্যান 14। আর আগের যে ডায়াগ্রামটা তোকে দেখিয়েছি এটা হচ্ছে কি না লেস দ্যান অর ইকুয়াল টু 14। এইখানে এই দুটো ডায়াগ্রামই তোর কাজে লাগবে। এই দুটো ডায়াগ্রাম দিয়েই তোকে ইলেকট্রন ফিল আপ করতে হবে। তো এবারে কি, এবারে ব্যাপারটা খুব সোজা। ডায়াগ্রাম যখন তোর হয়ে গেল তখন তুই খুব সহজেই কিন্তু এতে ইলেকট্রন ভর্তি করতে পারবি। এই দুটো পাশাপাশি আমি রেখেছি, তুই ভালো করে একবার ক্লোজ লুক কর যে একটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন লেস দ্যান 14 আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 14। তাহলে দেখ কোন জায়গায় পার্থক্য দেয়া রয়েছে, কোন জায়গায় ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা তুই ভালো করে দেখ। ডিফারেন্সটা তুই দেখলেই তোর চোখে পড়ে যাবে যে এক্স্যাক্টলি ডিফারেন্সটা কোন জায়গাটা রয়েছে। এক্স্যাক্ট ডিফারেন্সটা শুধু একটা জায়গাতেই রয়েছে, সেই যে জায়গাটাতে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, ব্লু কালারে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, সেটাতেই ডিফারেন্সটা রয়েছে। একদম ইজি ব্যাপার, একদম মাথা খারাপ করার কোনো জায়গাই নেই। যে 14টা পর্যন্ত ইলেকট্রন এক রকমের ডায়াগ্রাম, 14টার চাইতে বেশি আর এক রকমের ডায়াগ্রাম। শুধু এখানে এখানে পাই নিচে, তারপরে উপরে সিগমা, কিন্তু এখানে পাই উপরে, নিচে সিগমা। এই হচ্ছে ডিফারেন্স এই দুটো ডায়াগ্রামের মধ্যে, এই ডিফারেন্স, বাকি আর কোনো ডিফারেন্স নেই। এখানে তুই ইলেকট্রন যখন ভর্তি করতে যাবি তখন এই ডায়াগ্রামের মধ্যেই তুই ইলেকট্রন ফিল আপ করবি। তো এই ইলেকট্রন ফিল আপ করে তোকে কি করতে হবে? বন্ড অর্ডার বের করতে হবে, যেটা কিনা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং ম্যাগনেটিক মোমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই ডায়াগ্রামের উপরেই ভর্তি করে তোকে যেতে হবে। কিন্তু যেমনটা আমি তোকে বলেছি যে এই ডায়াগ্রাম অ্যাভয়েড করেও তুই টোটাল কাজটা করে ফেলতে পারিস, জেনারেলি করে ফেলতে পারিস। ডায়াগ্রাম মনে রাখা দরকার, ডায়াগ্রামটা মনে রাখা দরকার। কখন কিভাবে কোশ্চেন আসবে কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমি বলছি যে কিছু শর্টকাট মেথড আছে, যে মেথড দিয়ে তুই এগুলো ইউজ করতে পারিস, যে এটাকে অ্যাভয়েড করেও তুই করতে পারিস। আমি তোকে সেগুলো বলবো, কিন্তু আপাতত তুই প্রথমে দেখ যে ম্যাগনেটিক ক্যারেক্টার বলতে কি বোঝায়। না, ম্যাগনেটিক ক্যারেক্টার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইলেকট্রন যদি সব পেয়ার্ড হয়ে যায় তাহলে কম্পাউন্ডটা কি হয়ে যায়? ডায়াম্যাগনেটিক। কিন্তু মলিকুলের মধ্যে যদি ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাকে বলে প্যারাম্যাগনেটিক। তো আমাদের একটা মলিকিউল কিন্তু প্যারাম্যাগনেটিক কি ডায়াম্যাগনেটিক সেটা বোঝার জন্য কিছু করতে হয়, এর মধ্যে ইলেকট্রন ভরাতে হয়, ভরিয়ে দেখতে হয় যে
আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই আমি সে টেকনিক তোকে বলে দিচ্ছি। তো তোকে কি করতে হবে, আর একটা কি না, মলিকিউলটা ফর্ম করবে কি করবে না, কতখানি স্টেবিলিটি অফ দ্য মলিকিউল, সেটা কিভাবে বুঝবি না, সেটা কিন্তু বন্ড অর্ডার মানে কি না, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, বন্ড অর্ডার মানে কি বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই 2, বন্ডিং এ কটা ইলেকট্রন আছে মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন আছে ডিভাইডেড বাই 2 করলে যেটা বেরোবে সেটা হচ্ছে বন্ড অর্ডার মানে দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড আছে, যেরকম তার নাইট্রোজেন এরকম ট্রিপল বন্ড আছে, তো এর বন্ড অর্ডার অবভিয়াসলি 3, বা অক্সিজেন এরকম বন্ড অর্ডার কিন্তু 2, বা ফ্লুরিন এর বন্ড অর্ডার কিন্তু 1। বন্ড অর্ডার মানে কটা বন্ড আছে, এবার বেশি বন্ড অর্ডার যত বেশি থাকবে সেই মলিকিউলের স্টেবিলিটিও তত বাড়বে। স্বাভাবিক ব্যাপার যে যত বেশি বন্ড থাকবে ওকে তো ভাঙতে তো মুশকিল হবে, ওকে তো ব্রেক করতে মুশকিল হবে, তো বন্ড অর্ডার যত বেশি ততখানি কিন্তু তত তার স্টেবিলিটিও অটোমেটিক্যালি বেশি হবে। তো বন্ড অর্ডার খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে কিন্তু বন্ড অর্ডার তোকে জানতে হবে, এই বন্ড অর্ডার বের করতে হবে, প্রত্যেকটা মলিকিউলের বা আয়নের সকলের বন্ড অর্ডার বের করতে হবে। তো চল সেগুলো আমি তোকে বলছি। নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, দেখতেই পাচ্ছিস এন বি এটা পড়েনি, এ এখানে রয়েছে, তো কতগুলো বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এ কতগুলো ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এখানে আমি জিস্ট করে তোকে লিখে দিয়েছি যে কি কি ঘটনা ঘটতে পারে। দেখ, গ্রেটার দ্য বন্ড অর্ডার গ্রেটার ইজ দ্য স্টেবিলিটি অফ দ্য মলিকিউল। তোকে যদি স্টেবিলিটির অর্ডার সাজাতে বলে, ধর তোকে বললো যে N2 প্লাস O2 প্লাস O2 মাইনাস O2 2 মাইনাস N2 2 প্লাস, কে বেশি স্টেবল, এখানে অর্ডার সাজাও, ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডার, তুই কি করবি, তোকে বন্ড অর্ডার বের করতে হবে, বন্ড অর্ডার ছাড়া তুই কিছু করতে পারবি না, এখানে এক পাও এগোতে পারবি না, বন্ড অর্ডার তোর বের করতে হবে। বন্ড অর্ডার বের করতে গেলে কি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন মাইনাস করে ডিভাইডেড বাই 2 করতে হবে, তো বন্ড অর্ডার দিয়ে কিন্তু স্টেবিলিটি অফ দ্য মলিকিউল সেটা বেরোবে। দ্বিতীয় কথা হচ্ছে বন্ড অর্ডার +1 ইন্ডিকেটস দ্য স্টেবল অ্যান্ড 2 অ্যাটম মলিকিউল হেল্ড টুগেদার বাই সিঙ্গেল বন্ড। যদি এখানে 1 আসে তার মানে সিঙ্গেল বন্ড আছে, যদি এখানে 2 আসে তার মানে কি না ডাবল বন্ড আছে, যদি এখানে 3 আসে তাহলে বুঝতে হবে ওদের মধ্যে ট্রিপল বন্ড আছে। তো বন্ড অর্ডার 3-র বেশি হতে পারে না, কিন্তু আমি তোকে একটা কেস বলবো যেটাতে 3.5ও হবে, তো 3.5 বন্ড অর্ডার মানে কিরকম বন্ড অর্ডার সে নিয়ে তো আমি তোকে ডেফিনেটলি বলবো, কিন্তু কারণ বন্ড অর্ডার অনেক জায়গায় কিন্তু ফ্র্যাকশনাল হতে পারে, মানে 1.33 বন্ড অর্ডার হতে পারে বা 2.5 হতে পারে, এসব হতে পারে। কেন হতে পারে আমি তোকে পরে আসছি, একটু বাদে আমি তোকে বলছি, কিন্তু বন্ড অর্ডার ফ্র্যাকশনালও হতে পারে, ইভেন জিরোও হতে পারে। জিরো বন্ড অর্ডার মানে কি, জিরো বন্ড অর্ডার ইন্ডিকেটস দ্য ইকুয়াল নাম্বার অফ বন্ডিং এন্ড অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে অ্যান্টি বন্ডিং এবং বন্ডিং ইলেকট্রন ইকুয়াল নাম্বার। বন্ড অর্ডার কিন্তু কখনোই জিরোর চাইতে কম হতে পারে না। এই পয়েন্টটা কিন্তু ভুল পয়েন্ট, যে বন্ড অর্ডার কিন্তু জিরোর চাইতে কম হতে পারে না, কারণ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কখনো বন্ডিং ইলেকট্রনের চাইতে বেশি হতে পারে না, বন্ড অর্ডার নেগেটিভ হতে পারে না। আমাদের কি আছে না, বন্ড অর্ডার বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, তো এই ভ্যালুটা কিন্তু Na গ্রেটার দ্যান Nb এটা হতে পারে না, নেভার। কেন হতে পারে না, না আগে বন্ডিং ইলেকট্রন ভরে তারপরে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ভরে, বন্ডিং না ভরে অ্যান্টি বন্ডিং এ ভরবে কি করে, দিস ইজ ইম্পসিবল, এটা কখনোই হতে পারে না, স্পিসিসও এক্সিস্ট করার কোনো চান্স নেই, এই পয়েন্টটাই ভুল, এই পয়েন্টটা হতেই পারে না। তো এরকম ধরনের কোনো কেস নেই যেখানে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বন্ডিং ইলেকট্রনের চাইতে বেশি। বন্ড অর্ডার হাফ এইসব হতে পারে, কিন্তু এগুলো এক্সিস্ট করে কিন্তু খুব আনস্টেবল, H2 প্লাস He2 প্লাস এগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, বন্ড অর্ডার হাফ হয়, বন্ড অর্ডার 1.33 হয়, ফ্র্যাকশনাল বন্ড অর্ডার হতে পারে 1-এর চাইতে কমও হতে পারে, তো সেগুলো কিন্তু খুবই আনস্টেবল, এক্সিস্ট কিন্তু করে কিন্তু খুবই আনস্টেবল, ভীষণ আনস্টেবল। আগে চল, বন্ড অর্ডার অফ দ্য মলিকিউল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, দেখ বন্ড অর্ডার যত বেশি হবে, দেখ ভালো করে, বন্ড অর্ডার যত বেশি হবে
বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বেশি হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে, বাট ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ তত কম হবে। ভালো করে মনে রাখ, বন্ড অর্ডার যত বেশি, ধর নাইট্রোজেনের বন্ড অর্ডার 3, অক্সিজেনের বন্ড অর্ডার 2, ফ্লুরিনের বন্ড অর্ডার, অক্সিজেনের বন্ড অর্ডার 2, ফ্লুরিনের বন্ড অর্ডার 1, তাহলে বন্ড অর্ডার যতবার বন্ড ডিসোসিয়েশন এনার্জি এর সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা। কিন্তু বন্ড লেন্থ যার বন্ড অর্ডার বেশি তার বন্ড লেন্থ কিন্তু কম, ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বাট বন্ড অর্ডার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। যাবতীয় খেলটা কিন্তু বন্ড অর্ডারের সাথেই। বন্ড অর্ডার তুই জানতে পারলেই কিন্তু তোর সব কাজ হালকা হয়ে যাবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি ওখান থেকে তুই বের করতে পারবি, কার বেশি কার কম। বন্ড লেন্থও বের করতে পারবি, তাদের অর্ডার সাজাতে পারবি, সবকিছু করতে পারবি। তো ডাইরেকশনটা কিন্তু সবসময় আমরা বলবো বন্ড অর্ডারের দিকে। তো দেখ এখানে আমরা অনেকগুলো তোকে দেখাচ্ছি। দেখ বন্ড অর্ডার হচ্ছে 1, বন্ড লেন্থ 267 পিকোমিটার, বন্ড ডিসোসিয়েশন এনার্জি 110। এখানেও বন্ড অর্ডার 159, এলিমেন্ট টু এলিমেন্ট চেঞ্জ হতে পারে। এইখানটা দেখ কার্বন কার্বন ডাবল বন্ড, যেই ডাবল বন্ড হলো তখন এটা হয়ে গেল, বন্ড লেন্থটা কিন্তু ছোট হয়ে গেল, কিন্তু এটা বেশি হয়ে গেল। দেখ 607। এইখানে দেখ ট্রিপল বন্ড 110 পিকোমিটার, আরো ছোট হয়ে গেছে, ট্রিপল বন্ড, বন্ড অর্ডার 3, কিন্তু এখানে দেখ 945 কিলোজুল পার মোল হয়ে গেছে। তার মানে ভ্যালু মনে রাখতে হবে না। আমরা যেটা বলতে চাইছি যে বন্ড অর্ডার যত বেশি হবে, বন্ড অর্ডার যত বেশি, অটোমেটিক্যালি বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বেশি হবে, কিন্তু বন্ড লেন্থটা তত কমতে থাকবে। যেটা এখানে ভ্যালু দেখে তুই বুঝতে পারছিস, ভ্যালু মুখস্থ করে মনে রাখতে হবে না। ভ্যালু অটোমেটিক্যালি, অর্ডারটা তুই অটোমেটিক্যালি নিজেই বের করতে পারবি। এক্ষুনি আমি তোকে বলে দিচ্ছি, তুই এক্ষুনি সেই সমস্ত কাজ করতে পারবি। তাহলে জিস্টে কি দাঁড়ালো, তুই কি কি জিনিস এখান থেকে তোকে ইনফরমেশন জানতে চাইতে পারে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বন্ড অর্ডার তোকে জানতে হবে। তাই দিয়ে তুই কি করতে পারবি, স্টেবিলিটি অফ দ্য মলিকিউলস, নেচার অফ দ্য বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, নেচার অফ দ্য ম্যাগনেটিক নেচার, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, বন্ড লেন্থ, সবগুলোর মাথায় আছে কে না বন্ড অর্ডার। তুই যদি সকলের বন্ড অর্ডার জানতে পারিস তাহলে স্টেবিলিটি, নেচার অফ দ্য বন্ড, ম্যাগনেটিক নেচার, বন্ড লেন্থ সবগুলোই একসাথে করে ফেলতে পারবি। তো এমো থিওরিতে কিন্তু এই ইনফরমেশন তোকে এখন গ্যাদার করতে হবে। তুই এখন ফাটাক্সে যাতে এগুলো করতে পারিস সেই ব্যবস্থা তোকে করতে হবে। তুই যদি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে বেশি সময় লাগে তাহলে তুই বুঝতে অসুবিধা আছে। তো সেই জন্য আমি তোকে খুব তাড়াতাড়ি কিছু বিষয় আমি তোকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে হাইড্রোজেন মলিকিউলের কেসটা কি না, হাইড্রোজেন মলিকিউল হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে হাইড্রোজেন মলিকিউলে শুধু 1s আর 1s অরবিটাল রয়েছে। তো সিগমা, এখানে সিগমা আর এখানে হচ্ছে সিগমা স্টার, এখানেও একটা ইলেকট্রন রয়েছে, এখানেও একটা ইলেকট্রন রয়েছে। তো ওই ইলেকট্রন দুটোকেই তুই এখানে পাঠিয়ে দিবি, বন্ডিং এ পাঠিয়ে দিবি। তাহলে বন্ডিং এ কটা ইলেকট্রন, বন্ড অর্ডার কি হবে, বন্ডিং এ কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। দেখ বন্ডিং এ দুটো ইলেকট্রন, মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নেই, 0, তাহলে 0/2, তাহলে বন্ড অর্ডার কত 1। তাহলে হাইড্রোজেনের বন্ড অর্ডার হচ্ছে কত, বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে, সিগমা 1 এসে, তাহলে বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং, তাহলে বন্ড অর্ডার হচ্ছে 1। হাইড্রোজেন এক্সাইটেড ডাজ নট এক্সিস্ট, হাইড্রোজেন এক্সাইটেড কখনো এক্সিস্ট করবে না। এক্সাইটেড মানে কি, এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে মাথায় তুলে দিবি, তাহলে তো বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এ ইকুয়াল ইলেকট্রন হয়ে যাবে, সমান ইলেকট্রন হয়ে যাবে, তো বন্ড অর্ডার 0 হয়ে যাবে, তো এক্সিস্ট করবে না। তাহলে হাইড্রোজেন মলিকিউলটা যেটা, তার কথা তুই পড়লি যে হাইড্রোজেন মলিকিউলটার বন্ড অর্ডার কি হবে, অবভিয়াসলি ডায়াম্যাগনেটিক। দ্বিতীয় কথা হচ্ছে কি না H2+, মানে কি রকম না, H2+ মানে তুই দেখ, তুই H2+ মানে একটা ইলেকট্রন কমে গেছে, এটা হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তো এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ছিল, কিন্তু একটা ইলেকট্রন নেই, কারণ এটা 1s, এটা 1s, একটা হচ্ছে H আর একটা হচ্ছে H+, তাহলে এখানে হচ্ছে H2+, তাহলে একটাই মাত্র ইলেকট্রন আছে, তাহলে বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং হাফ, বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই, 0, তাহলে এটা হাফ। তার মানে H2+ এর বন্ড অর্ডার কি হবে না, বন্ড অর্ডার হবে হাফ, H2+ এর হাফ বন্ড অর্ডার। এটা কিন্তু এক্সিস্ট করবে, বাট ইট ইজ আনস্টেবল, কারণ খুব কম বন্ড অর্ডার।
একটা বন্ডের চাইতেও কম, হাফ বন্ড আছে ওদের মধ্যে, হাফ বন্ড আছে, এবং এটা একটাই আনপেয়ার ইলেকট্রন আছে, তাই এটা কি প্যারা ম্যাগনেটিক। H2 প্লাস গেল। H2 প্লাসের পরে তুই দেখ এটা হচ্ছে কি না He2 হিলিয়াম। দেখ হিলিয়ামে কি আছে না দুটো দুটো করে ইলেকট্রন আছে, তাহলে টোটাল কটা ইলেকট্রন হলো? 4টে ইলেকট্রন। তাহলে এখানে দুটো আর উপরে দুটো, তাহলে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার খুব সিম্পল, বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে, ডিভাইড বাই 2, 0। তাহলে বন্ড অর্ডার 0 মানে কি? ডাজ নট এক্সিস্ট, তার কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে He2 বলে কোনো মলিকিউল নেই, He2 বলে কোনো মলিকিউল হতে পারে না। কিন্তু He2 প্লাস এটা কিন্তু হতে পারে, He2 প্লাস হতে পারে, সম্ভব। তোর স্ক্রিনটা আটকে আছে। তুই একবার লিভ করে দেখ, আমার তো এখানে ঠিকই লাগছে, আর তো কেউ কিছু বলছে না। দেখ একবার লিভ করে। আচ্ছা বি টু মলিকিউলটা কিরকম হয়? বোরন। বি টু মলিকিউলটা হচ্ছে কি না ওই একই রকম ভাবে তুই যাবি। বি টু মলিকিউলটা সিগমা 1s সিগমা স্টার 1s তো কে ড্যাশ দিয়ে লিখে দিবি, কে স্টার। এটা হচ্ছে 1s সিগমা 1s আর সিগমা 1s। ঠিক আছে দেবাদিত এবারে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তো হয় এরকম মাঝে মধ্যে। সিগমা 2s স্টার, তারপরে হচ্ছে পাই 2px পাই 2py। এখানে বন্ডিং এ কি আছে? কে ড্যাশটা এই প্রথমে 1sটাকে আর ধরার দরকার নেই, বোরন থেকে আর ধরবি না। তাহলে বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে? দেখ বন্ডিং এ দুটো 4টে আছে, আর অ্যান্টি বন্ডিং এ দুটো আছে। তাহলে এখান থেকে যদি তুই করিস, তাহলে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং মিলিয়ে এই দেখ এখানে হচ্ছে, এখানে আমি করে দিয়েছি যে এই দেখ সিগমা 1s বোরনে কটা ইলেকট্রন? একটা, দুটো, তিনটে, চারটে, এই 5টা। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, এই 5টা। তাহলে এখানে 10টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রনে দেখতে পাচ্ছি যে এই দুটো ইলেকট্রন কিন্তু আলাদা করে রয়েছে, একা একা রয়েছে। এগুলো হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড। এখানে বন্ডিং অ্যান্টি বন্ডিং কতগুলো? বন্ড অর্ডার বের করবি, তো বন্ডিং অ্যান্টি বন্ডিং দেখ নিচ থেকে। এখানে এটা বন্ডিং 2 2 4 2 6, 6টা বন্ডিং এ আছে 6টা। অ্যান্টি বন্ডিং আছে কত? এইগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং, এইটা দুটো 4টে, তার মানে 2 দিয়ে 4 দিয়ে 6, তাহলে 4 বাই 2 মানে 1 বন্ড অর্ডার এখান থেকে তুই বের করতে পারছিস। বন্ড অর্ডার 1, 6 মাইনাস নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 1। তাহলে B2 হয়ে গেল। C2 মলিকিউল, তাহলে যদি তুই বন্ড অর্ডার একই রকম ভাবে বের করিস, তাহলে বন্ড অর্ডার নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, বন্ড অর্ডার 2 আসবে। সব ডায়াগ্রাম করে তুই বের করছিস, এগুলো প্রত্যেকটাই ডায়াগ্রাম করে বের করছিস। এই যে কার্বনে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, এদিকেও 1 2 3 4 5 6, তাহলে 6 6 12টা ইলেকট্রন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ইলেকট্রন। তাহলে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার হবে বন্ডিং, এটা দুটো 4টে, 6টা, 8টা, বন্ড অর্ডার হচ্ছে 8 মাইনাস 2 দিয়ে 4 ডিভাইড বাই 2, তার মানে 4/2 মানে 2। এখানে বন্ড অর্ডার 2 চলে এলো, দেখতেই পারিস
যে বন্ড অর্ডার 2 চলে আসছে, কার্বনের বন্ড অর্ডার 2 চলে আসছে। তো বন্ডিং অ্যান্টি বন্ডিং এর ডায়াগ্রাম গুলো করে তুই বন্ড অর্ডার বের করতে পারিস। C2 2 মাইনাস C2 মাইনাস এগুলো সবই বের করতে পারিস, আমি তোকে সোজা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কি নাইট্রোজেন, নাইট্রোজেনটাও তুই বের করতে পারবি, কোনো অসুবিধা কিছু নেই। নাইট্রোজেন হচ্ছে 7 7 14টা ইলেকট্রন, দেখ 14টা ইলেকট্রন, তাহলে 14টা ইলেকট্রনের মধ্যে তুই নিচের গুলো আর নাও যদি লিখিস, টুপি থেকে যদি লিখিস, তাহলে এখানে বন্ডিং এ তোর নিচের গুলো তো একে অপরের সাথে মানে ক্যান্সেল আউট হয়ে যাবে নিচের গুলো, তো সেই জন্য না লিখলেও চলবে। 6 মাইনাস 0/2 বন্ড অর্ডার এখানে 3 চলে আসবে। এভাবে নাইট্রোজেনের পরে যখন অক্সিজেন করতে যাবি, নাইট্রোজেনের পরে যখন অক্সিজেন, এই অক্সিজেনটা যখন করতে যাবি, তখনই শুধু ডায়াগ্রামটা চেঞ্জ হবে, অক্সিজেন থেকে ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। মানে এই সিগমাটা নিচে হবে আর পাইটা উপরে চলে যাবে, ব্যাস। এখানে দেখ 6 মাইনাস 2, 6 মাইনাস উপরে 2 হয়ে গেল, ডিভাইড বাই 2 মানে 4/2 মানে 2 বন্ড অর্ডার 2। এরকম ভাবে ফ্লুরিন বা সকলে তুই বন্ড অর্ডার এরকম ভাবে ডায়াগ্রাম ইউজ করে তুই বের করতে পারিস, O2 প্লাস বের করতে পারিস, O2 মাইনাস বের করতে পারিস। তো সব এখানে বের করে একটা আমি করে দিয়েছি যে কি হতে পারে, সবই আমি বের করে দিয়েছি। তো এইখানে তুই দেখতে পাবি যে কোথায় কতগুলো ইলেকট্রন আছে, এবং H2 H2 প্লাস, He2 He2 প্লাস, লিথিয়াম প্লাস, বেরিলিয়াম প্লাস, যতগুলো হয় Cn মাইনাস Cn সবগুলোই দেওয়া রয়েছে। এছাড়াও আরো অন্য কিছু হতে পারে, যে কোনো আয়ন দিলে তুই বের করতে পারবি। এবং ডান দিকে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক বন্ড অর্ডার সবই লেখা রয়েছে। এই দেখ এখানে বন্ড অর্ডার লেখা রয়েছে, প্রত্যেকটা বন্ড অর্ডার লেখা রয়েছে, না অ্যান্টি বন্ডিং, বন্ডিং এ কতগুলো করে ইলেকট্রন রয়েছে, কোথায় কোথায় ইলেকট্রন কতগুলো করে রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং এই ডেটা এর মধ্যে রয়েছে। কিন্তু এটা একটা ট্রাবলসাম প্রসেস যে সব সময়তেই পরীক্ষার সময় যে এটা পুরো টোটাল এইভাবে বের করে তারপরে বন্ড অর্ডার বা ডাইপোল এই প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এগুলো বের করা। তো জেনারেলি এখানে আরো দিয়েছি কিছু O2 প্লাস, O2 মাইনাস, NO, O2 মাইনাস, O2 2 মাইনাস, F2, যতগুলো পরীক্ষায় আসে সবগুলোরই বন্ড অর্ডার মোটামুটি ভাবে এখানে ক্যালকুলেট করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে 14 চাইতে কম আপ টু 14 ইলেকট্রন, আপ টু 14 ইলেকট্রন এখানে যে টেবিলটা করা আছে 14টা ইলেকট্রন পর্যন্ত। আর এরপরে যেটা আছে মোর দ্যান 14 ইলেকট্রন, 14টা ইলেকট্রনের পরে যদি হয় তাহলে তাদের বন্ড অর্ডার বা এইসব কি কি হতে পারে না হতে পারে সেটা দেওয়া রয়েছে। এখন আমি তোকে বলছি একটা কথা, সেটা হচ্ছে তুই শোন ভালো করে আমার কথাটা। সেটা হচ্ছে কি না, আমরা এই যে বন্ড অর্ডার যেটা বের করা, সেই বন্ড অর্ডারটা আমরা কোনো রকম কোনো টেবিল ফেবেল বানাবো না। তাতে আমরা কিভাবে বন্ড অর্ডার কারোর বের করতে পারি, ইভেন ম্যাগনেটিক প্রপার্টিও কিভাবে বলতে পারি। দেখ এখানে আমি তোকে কিছু নিয়ম কানুন বলছি, কিন্তু নিয়ম কানুন বলার সময় তোকে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেগুলো আমি তোকে বলছি। বন্ড অর্ডার আমরা বের করতে চাই, প্রথম কথা হচ্ছে বন্ড অর্ডার মানেটা কি। বন্ড অর্ডার মানে হচ্ছে কতগুলো বন্ড আছে, সিম্পল ব্যাপার। এখানে 3টে আছে বন্ড অর্ডার, তার 3, এর বেশি কিছু বোঝার দরকার নেই। বন্ড অর্ডার মানে কতগুলো বন্ড আছে তাদের মধ্যে। যদি ফ্র্যাকশন হয় সেটাকে রেজোন্যান্স বলে, সেটা আমি পরে তোকে বলবো। কিন্তু আপাতত তুই জান যে যতগুলো বন্ড থাকে তাকেই বলে কিন্তু বন্ড অর্ডার, দ্য নাম্বার অফ কেমিক্যাল বন্ডস বিটুইন এ পেয়ার অফ অ্যাটম। তুই এখন দেখলি কোথাও হাফ আছে, বন্ড অর্ডার হাফ আছে, তুই বলবি কি একটা হাফ বন্ড হচ্ছে। আমি তোকে রেজোন্যান্স হয় অনেকগুলো স্ট্রাকচার থাকে, তার বেসিসে এই ফ্র্যাকশনাল বন্ড অর্ডার গুলো আসে। তো আমি সেরকম বন্ড অর্ডার কি করে বের করতে হয় তাও আমি বলবো তোকে, কিন্তু নর্মালি যতগুলো বন্ড থাকে তাকেই বলে বন্ড অর্ডার। এখন এই যতগুলো বন্ড থাকে সেটা বন্ড অর্ডার 1 মানে সিঙ্গেল বন্ড, বন্ড অর্ডার 2 মানে ডাবল বন্ড, বন্ড অর্ডার 3 মানে সেখানে ট্রিপল বন্ড। এইটুকু জাস্ট বুঝে নিলি, সিম্পল ইজিয়েস্ট ওয়েতে আমি যাচ্ছি। আমি এত ডায়াগ্রাম ফায়াগ্রামে জটিলতার মধ্যে যেতে চাইছি না, আমি সবই বুঝিয়েছি তোকে, কিন্তু আমি তোকে সিম্পলেস্ট ওয়েতে যাচ্ছি। এইবারে তোকে একটা আমি এখানে একটা আমি টেবিল দেখাচ্ছি, সেই টেবিলটা তুই ভালো করে দেখ। এই টেবিলটার মধ্যে কি আছে না, টেবিলটা
তুই যদি এই টেবিলটা যদি মনে রাখতে পারিস, মনে রাখা খুব সোজা। দেখ কিভাবে টেবিলটা বানানো হয়েছে আমি তোকে বলছি। এখানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, 14 থেকে শুরু করে পিছনের দিকে তুই যাবি, 8 পর্যন্ত যাবি তুই। 14, 13, 12, 11, 10, 9, 8 এরকম গেলি। 14 থেকে 8 পর্যন্ত গেলি। বন্ড অর্ডার তুই 3 থেকে শুরু করবি। 3 থেকে শুরু করে 3.5 করে প্রত্যেকটা ইলেকট্রনের কমার জন্য 0.5 করে তুই কমিয়ে দিবি। 3, 2.5, 2, 1.5, 1, 0.5 আর 0। বন্ড অর্ডার প্রত্যেকটা ইলেকট্রন যে তুই কমাচ্ছিস তার জন্য তুই 0.5 করে কমাতে কমাতে যাবি এবং 8-এ গিয়ে তুই আলটিমেটলি 0 বানিয়ে দিবি। এবারে 14 থেকে উপরের দিকে যাবি, 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত চলে গেলি। এবারে বন্ড অর্ডার কি করবি না, ঠিক একই রকম ভাবে কমাতে কমাতে যাবি। 3, 2.5, 2, 1.5, 1, 0.5, লাস্টে 0 চলে আসবে। তো এভাবে তুই টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তার সাথে সাথে তুই বন্ড অর্ডার তোর ডান দিকে লেখা আছে। তো সাধারণত 14টা ইলেকট্রন মানে হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন অনওয়ার্ডস তুই এটা করতে পারবি, এই পদ্ধতিতে তুই করতে পারবি। কিন্তু 14টা ইলেকট্রনের নিচেতেও তুই 8 পর্যন্ত তুই যেতে পারছিস। মানে 8 পর্যন্ত মানে হচ্ছে তোর কি না, বেরিলিয়ামে 4টে ইলেকট্রন, তো বেরিলিয়াম 2 সেখান থেকেই তুই করতে পারবি। এর নিচে সাধারণত খুব কমই তুই পাবি, এর নিচে তোকে পরীক্ষার সময় দেবে না, কিন্তু তবু আমি তোকে বলে দেবো যে এর নিচে হলেও তুই কিভাবে করতে পারবি। 8টা ইলেকট্রনের নিচে হলে তুই কিভাবে করতে পারবি, 8টা ইলেকট্রন 8 থেকে শুরু করে 20 পর্যন্ত যতগুলো হবে সকলের বন্ড অর্ডার তুই বের করতে পারবি। এবারে কিরকম ভাবে বন্ড অর্ডারটা তুই বের করতে পারবি আমি তোকে বলছি। ধর তোকে বলেছে যে O2 এর বন্ড অর্ডার কি হবে, তোর কোনো ক্যালকুলেশনে যেতে হবে না। O2 তে দেখ অক্সিজেনে কটা ইলেকট্রন না 8টা ইলেকট্রন, আর একটা অক্সিজেনে কটা ইলেকট্রন 8টা ইলেকট্রন। তো 8টা 8টা 16টা, এই 16টা যেটা রয়েছে এই 16তে চলে আসবি, এটা 2 হচ্ছে এর বন্ড অর্ডার, তুই পেয়ে যাবি, সঙ্গে সঙ্গে তুই পেয়ে যাবি। তোর যতগুলো ইলেকট্রন সেটা দিয়েই তুই বের করে ফেলতে পারবি। ধর তোকে বললো যে NO+, এবার তুই এর কি এমও করবি, করার দরকার নেই। নাইট্রোজেনের কটা ইলেকট্রন না নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, অক্সিজেনের কটা ইলেকট্রন 8টা ইলেকট্রন, -1 মানে প্লাস দেয়া থাকলে -1 করবি, 8 এর সাথে 15, -1 মানে 14, তো 14-এ তুই যাবি, মানে 14-এ হচ্ছে কত, বন্ড অর্ডার হচ্ছে 3। কিন্তু এই যে তোকে আমি বলছি সকলের তুই বের করতে পারবি, যতগুলো 8 থেকে শুরু করে 20টা ইলেকট্রন যা আছে যে কোনো, ধর তুই বললি যে O2 2-, তাহলে কি হবে, O2 2- অক্সিজেন হচ্ছে 8, আর একটা অক্সিজেনের 8 আর 2- মানে আরো দুটো ইলেকট্রন এর সাথে অ্যাড করে দে, তাহলে 8, 8, 16 to 18, তাহলে 18, এই 18-এ চলে যা, তাহলে বন্ড অর্ডার 1। তো এরকম ভাবে তুই সকলের বের করতে পারবি, শুধু তুই একটারই বের করতে পারবি না, এরকম ভাবে একটাই বের করতে পারবি না, সেটা হচ্ছে কি না CO+, কার্বন মনোক্সাইড প্লাস। তুই দেখ এখানে কার্বনের কটা ইলেকট্রন না কার্বনের 6টা ইলেকট্রন, অক্সিজেনের কটা ইলেকট্রন না অক্সিজেনের হচ্ছে 8টা ইলেকট্রন, প্লাস মানে কি একটা কম, তাহলে 8 × 6 = 14, -1 মানে হচ্ছে 13। 13টা হলে কত হওয়া উচিত, এই দেখ 13তে আছে 2.5, কিন্তু কার্বন মনোক্সাইড প্লাস এর কিন্তু 2.5 নয়, কার্বন মনোক্সাইড প্লাসের কত আমি তোকে বলছি 3.5। তোর এইখানে যে রুলটা আছে সব মিলে যাবে, সব হয়ে যাবে, শুধু CO+, এটাতে কিন্তু এই ট্রিকটা চলবে না। আমি তোকে যা বলছি তুই ভালো করে শোন, আমি সবকিছু ক্যালকুলেশন করে দেখেছি, সবকিছু করে দেখেছি। CO+
ওর হচ্ছে 3.5, যা কোনো রুল দিয়ে তুই কখনোই তুই করতে পারবি না। ওখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে একটা, ওটা এই রকম ধরনের কোনো নিয়ম কানুনের মধ্যে আসবে না। তো সেই জন্যে আমরা এই যে ট্রিকটা তোকে বললাম, এটা দিয়ে তুই নাইট্রোজেন, অক্সিজেন, C2, B2, N2, N2 প্লাস, N2 মাইনাস, যাবতীয় সকলের শুধুমাত্র ইলেকট্রন গুণে তার তুই বন্ড অর্ডার পেয়ে যাবি। বন্ড অর্ডার পেতে তোর কোনো অসুবিধা হবে না, যে কারো তুই বন্ড অর্ডার বের করতে পারিস আরামসে। কোনো বন্ডিং ইলেকট্রন, কতগুলো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে, কিচ্ছু তোর জানার দরকার নেই, তুই এমনিতেই বের করে ফেলতে পারবি। তাহলে 1 থেকে 7 পর্যন্ত তুই কি করে বের করবি? কারণ এখান থেকে 8 থেকে 20 পর্যন্ত দেওয়া রয়েছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত আছে। 1 থেকে 7 পর্যন্ত কিন্তু ট্রিকটা একটু আলাদা। ফর ইলেকট্রন নাম্বার আপ টু 7 যখন তোর থাকবে, তখন তোকে কিন্তু ট্রিকটা যেটা ইউজ করতে হবে সেটা কি না, যদি ইলেকট্রন নাম্বার 4 হয়, 4, 3, 2, 1 এরকম লিখে যাবি, আবার 4, 5, 6, 7 এরকম লিখে যাবি। তো বন্ড অর্ডার 4 এতে 0, 0.5, তারপরে 1, 0.5, 0, 0.5, 1, 0.5, এটা তো তাই 4, 5, 6, 7, 0, 0.5, 1, 0.5, ব্যাস। এই হচ্ছে তোর টোটাল বন্ড অর্ডার বের করার ট্রিক। দেখ, বন্ড অর্ডার তুই যদি জানতে পারিস, তাহলে বন্ড লেন্থ, বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবকিছু তুই পাবি। ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু আমি বলিনি, ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু আমি বলছি, কিন্তু বন্ড অর্ডার তুই যে কোনো সময় বের করতে পারবি এই দুটো ট্রিক। কারণ 7 পর্যন্ত কিন্তু কেসটা একটু আলাদা হয়, সেই জন্য 7 পর্যন্ত কিন্তু এই একই টেবিলে চলবে না। অনেকে বলে একই টেবিলে চলবে, আমি করে দেখেছি ওসব মেলে টেলে না, ওইসব হয় না। তো এখানে একটা ইলেকট্রন দেয়া একটা গ্রাফ রয়েছে, তাতে 3 পর্যন্ত আছে, 3.5টা এখানে কোনোভাবেই আসে না। তো কার কার কি সেটা তোকে আমি বলে দিচ্ছি, এখানে গ্রাফটা দেখলেই তুই বুঝতে। 0.5 আছে H2 প্লাস, H2 মাইনাস, এখানে পরপর এরকম ভাবে গেছে H2 প্লাস, H2 মাইনাস, তারপরে 1 এ হচ্ছে হাইড্রোজেন, এদিকে ফ্লুরিন পর্যন্ত, তারপরে 1.5, যত এরকম বন্ড অর্ডার বাড়ছে এদিকে কতগুলো নাম্বার অফ ইলেকট্রনের সাথে বন্ড অর্ডারের এরকম গ্রাফ করে দেয়া রয়েছে। এই গ্রাফটা একটু দেখে রাখবি। এখানে সব থেকে বেশি 3 যে বন্ড অর্ডার, সেটা CO, C2, মাইনাস, N2, NO প্লাস, CN মাইনাস, O2 প্লাস, এগুলো সবই তোকে আলাদা করে বের করতে হবে না, তুই নর্মালি বের করে ফেলতে পারবি। এখান থেকে প্রত্যেকটাই তুই বের করে ফেলতে পারবি। ধর তুই CN মাইনাস এর বন্ড অর্ডার কত তোর জানতে চেয়েছে, তাহলে কার্বনে কটা ইলেকট্রন? 6টা। নাইট্রোজেনে কটা ইলেকট্রন? 7টা। -1 মানে ওর সাথে অ্যাড করে, সাথে 13 কে 14, মানে 14 ইলেকট্রন। ওখানে যাবি তুই টেবিলটার মধ্যে, 14 ইলেকট্রন তুই দেখবি 14 ইলেকট্রন এতে কত হয়। এটা 14 ইলেকট্রন এতে আছে হচ্ছে 3, এই 14 ইলেকট্রন 3তে আছে। এইখানে তোর অটোমেটিক্যালি এই 3 এর যে লাইন আছে তাতে কিন্তু CN মাইনাস চলে আসবে। তুই প্রত্যেকটাই এরকম করে বের করতে পারবি, আমি তোকে বলে দিচ্ছি যে এভাবে বের করা যায়। আর একটা হচ্ছে কি না, তোকে যদি একটা মলিকিউল তুলে দেয়, তুলে দিয়ে বলে যে এর কত বন্ড অর্ডার হবে, দেখ এটা কিন্তু গন্ডগোলের জিনিস। মলিকিউল এরকমও কিন্তু দেয়, মলিকিউল তুলে দিয়ে বলে যে তার স্ট্রাকচার তুলে দেয়, তুলে দিয়ে বলে যে তার বন্ড অর্ডার কত হবে। আমি তোকে দেখাচ্ছি। ধর কার্বনেট, CO3 2 মাইনাস, এরকম একটা স্ট্রাকচার দিয়ে দিল, স্ট্রাকচার দিয়ে বললো যে এর বন্ড অর্ডার কি হবে। তাহলে তুই কি করে করবি না, তোকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, বন্ড অর্ডার ইকুয়ালস টু 1 প্লাস নাম্বার অফ পাই বন্ড কটা, এইটা হচ্ছে পাই বন্ড একটা, নাম্বার অফ পাই বন্ড হচ্ছে 1, নাম্বার অফ সিগমা বন্ড কত না, 1, 2, 3, সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে সিগমা, তাহলে 1 প্লাস 1/3 মানে হচ্ছে 1.33 এরকম বন্ড অর্ডার এর হবে। যদি তোর এরকম কোনো স্ট্রাকচার তুলে দেয় যার মধ্যে পাই বন্ড সিগমা বন্ড আছে, তখন তোকে কিন্তু ইলেকট্রন গুনলে হবে না, তখন তোকে কি করতে হবে না, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এটাও কিন্তু দেয়। তার সালফেট 2 মাইনাস, SO4 2 মাইনাস,
এর বললো বন্ড অর্ডার কত হবে, বলো কটা বন্ড আছে এর মধ্যে। এরকম করে গুনলে বন্ড অর্ডার পাবি না। 1 প্লাস কটা পাই বন্ড আছে, দুটো, কটা সিগমা বন্ড আছে, 4টে, তাহলে 1 প্লাস 0.5 মানে 1.5 এর মধ্যে বন্ড আছে। এমও থিওরি অনুযায়ী এই জিনিসটা আসে, কারণ এখানে রেজোন্যান্স হয়, রেজোন্যান্স আমি তোকে বোঝাবো, সেই জন্য এই 0.5টাই বন্ড হয়ে যায়। আগে এরকম ছিল না যে বন্ড একটা হবে, দুটো হবে, তিনটা হবে, চারটা হবে, কিন্তু 0.5 এরকম ধরনের বন্ড অর্ডার হবে না। এবার দেখ আমি তোকে দেখাচ্ছি তুই কিভাবে বন্ড অর্ডারটা বের করবি। দেখ এইখানে তুই দেখতে পাচ্ছিস এগুলোর বন্ড অর্ডার বের করতে দিয়েছে। তুই প্রথমে কি করবি না, বন্ড অর্ডার বের করতে দিলে তুই টোটাল ইলেকট্রন লিখে দেবি। কার্বনে কটা, 6টা, আর এটা 8টা, তার মানে 8 14টা, এনও 7টা 8টা, এটা 15টা, এনও প্লাস কটা, 13টা, ও টু হচ্ছে কত, 8টা 8টা 16টা, ও2 প্লাস মানে 8টা 8টা 16টা, একটা কমে গেল 15টা, ও2 2 মাইনাস মানে 16 আর 2 18, ও2 মাইনাস মানে 16 মাইনাস 16 আর 1 17। এবারে তোকে আমি কি বলেছি না, তুই 14 15 16 17 18 19 20 লিখলি, আর এখানে লিখলি 3 2.5 2 1.5 1 0.50। আর এটা কি করবি, 14 13 12 কমাতে থাকবি, 11 10 9 8, একই করবি, 3 2.5 2 1.5 1 0.50। এবারে 14 কত আছে, 3 লিখে ফেল। 15 কত আছে, 2.5 লিখে ফেল। এনও প্লাস 13 2.5 লিখে ফেল। 16 কোথায় আছে, 16 2 লিখে ফেল। 15 কোথায় আছে, 15 2.5। 18 কোথায় আছে, 18 এনো প্লাসটা 14 হবে না টোটাল ইলেকট্রন? এনও প্লাস 14 হবে না টোটাল ইলেকট্রন? নাইট্রোজেন 7, 8 সাথে 15, হ্যাঁ 14 হবে। ওটা একটু দেখে নিবি, আমি তাড়াতাড়ি লিখছি। 14, তাহলে 14 হলে চেঞ্জ হয়ে যাবে, 14 হলে এটা 3 হয়ে যাবে, 18 1, 8 8 16, আর একটা -1 আছে 17, 17টা হচ্ছে 1.5। এরকম করে তুই বন্ড অর্ডার, বন্ডিং, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন এসব জানার দরকার নেই। আমরা বন্ড অর্ডার কি করে বের করছিলাম, বন্ড অর্ডার বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, এটা এইভাবেই হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তুই শুধু সিও প্লাসটা বাদ দিয়ে, সিও প্লাস এটা কিন্তু দেয় পরীক্ষায়, সিও প্লাস, এইসব স্টুডেন্টরা এইসব 2 নম্বরই করে বলে এটা দেয়। সিও প্লাসটা শুধু মনে রাখবি যে 3.5 বন্ড অর্ডার, এটা তুই মনে রাখবি, এটা কোনো ট্রিক্সে আসবে না। এটা 3.5 মনে রাখবি, মনে রেখে বাকি ফাটাকসে তুই করে দিতে পারবি। বোর্ডসের পরীক্ষায় তো সবসময় ইউজ করতে পারবি, কোনো অসুবিধা নেই। আর এখানে ডায়াটমিক মলিকুল যত কিছু দেবে, যা কিছু দেবে তুই এখানে তুই করে ফেলতে পারবি, কোনো প্রবলেমের কিচ্ছু হবে না, একটাতেও মিস যাবে না। 1 থেকে 7 পর্যন্ত আমি যে ট্রিক বললাম, বা 8 থেকে 20 পর্যন্ত যা ট্রিক বললাম, সব মিলে যাবে। যা যা দেয়, প্রচুর প্রশ্ন আছে এর উপরে, অর্ডার ফর্ডার সাজানো, নিজেরা করতে পারবি, করতে গিয়ে দেখবি মজাদার লাগবে। উইদিন 10 to 15 সেকেন্ড কিন্তু তুই এখানে কোশ্চেনের সলভ করতে পারবি। আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি যে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই বলবি। স্টেবিলিটি অফ দ্য মলিকিউল, যদি বন্ডিং ইলেকট্রন বেশি হয় অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের চাইতে, তাহলে নিশ্চয়ই স্টেবল হবে। মানে বন্ড অর্ডারটা 0 চাইতে বেশি, বন্ড অর্ডার 0 চাইতে বেশি, তাহলেই তো বন্ডিং ইলেকট্রন গ্রেটার দ্যান অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, তাহলে মলিকিউল স্টেবল হবে। আর কি, বন্ডিং ইলেকট্রন ইকুয়ালস টু, এটা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন গ্রেটার দ্যান, এটা ইম্পসিবল, এমনটা হতেই পারে না। বন্ডিং ইলেকট্রনের চাইতে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ভর্তি হতে পারে না। এটা শুধু মনে রাখবি, অ্যান্টি বন্ডিং ইনফ্লুয়েন্স স্ট্রঙ্গার দ্যান দ্য আনস্টেবল মলিকিউলস ফর্ম। অ্যান্টি বন্ডিং ইনফ্লুয়েন্স, অ্যান্টি বন্ডিং influence is greater than
বন্ডিং ইনফ্লুয়েন্স। বন্ডিং এ চাই, দুটো বন্ডিং আছে, দুটো অ্যান্টি বন্ডিং, সবসময় হিসাব করে দেখতে হয় যে কতগুলো বন্ডিং আছে, কতগুলো অ্যান্টি বন্ডিং এ রয়েছে, সেই হিসাব। ধর তোকে বললো H2+, কথাটা বোঝ, কথাটা বোঝ, ভালো করে বোঝ জিনিসটা। আমি তোকে একটা প্রশ্নের মধ্যে ছিল এটা, যে H2+ আর H2-, which one is more stable? দেখ H2+, দেখ এখানে আমরা এরকম করছি, তাহলে H2+ মানে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে কোনো ইলেকট্রন নেই, এখানে এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে বন্ড অর্ডার কত হবে? না, বন্ড অর্ডার হবে হাফ। আচ্ছা, H2-, একটা, এখানে দুটো থাকবে, তাহলে একটা দুটো H2H আর H- করে H2- হবে, এখানে একটা ইলেকট্রন থেকে যাবে, তাহলে বন্ড অর্ডার কি হবে? সেই হাফই হবে। কিন্তু এই অ্যান্টি বন্ডিং এ একটা ইলেকট্রন, সেটা বন্ডিং এর একটা ইলেকট্রনের চাইতে তার ইনফ্লুয়েন্স বেশি, অ্যান্টি বন্ডিং এর ইনফ্লুয়েন্স সবসময় বেশি, সেই জন্যে H2+ কিন্তু মোর স্টেবল হবে H2-। মানে আমি তোকে একটা জিনিসই বলবো, যে যখন বন্ড অর্ডার সেম হবে, when bond order is same, compare the number of anti-bonding electron। যখন বন্ড অর্ডার সেম, H2 এর বন্ড অর্ডার কি হাফ, H2- এর বন্ড অর্ডার কি হাফ, দুজনের বন্ড অর্ডার বলেছি, বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, তাহলে দুজনেই তো বন্ড অর্ডার সেম, দুজনে কি সমান স্টেবল? না, নেভার, সমান স্টেবল নয়। তখন দেখতে হবে যে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কার ক্ষেত্রে কটা বেশি আছে। দেখ এখানে কিন্তু কোনো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন নেই, H2+ এর নো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, নো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, কিন্তু এখানে একটা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে। যখন দুটো সমান হয়ে যাবে, তখন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কার বেশি আছে কার কম আছে সেটা কম্পেয়ার করবি। যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি আছে সে হবে আনস্টেবল, যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি হবে, অ্যান্টি বন্ডিং ইনফ্লুয়েন্সটা বেশি, যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি থাকবে সে হবে আনস্টেবল। যদি দুজনের বন্ড অর্ডার সেম হয়, তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন গুনবি, কারোর না কারোর ডিফারেন্স থাকবেই, সব এক হতে পারে না, তাহলে একই অ্যাটম হয়ে যাবে। তো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যার বেশি থাকবে তারই কিন্তু বন্ড অর্ডারটা কি হবে না, তার স্টেবিলিটিটা কম হবে। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন মানেই হচ্ছে স্টেবিলিটিটা কম হবে। একটা ইলেকট্রন বন্ডিং এ আছে, একটা ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এ আছে, বন্ড অর্ডার 0, তবুও সেই বন্ড কখনো ফর্ম হয় না। কেন হয় না? তা বন্ডিং এও যা আছে অ্যান্টি বন্ডিং এও তাই আছে, তাহলে হতেও পারে তো? না, হবে না, কারণ অ্যান্টি বন্ডিং ইনফ্লুয়েন্স মোর দ্যান বন্ডিং ইনফ্লুয়েন্স। বন্ডিং এতে যতটা স্টেবিলিটি পায়, অ্যান্টি বন্ডিং এ তার ডিস্টেবিলাইজেশনটা তার চাইতে বেশি। সেই জন্য ইকুয়াল হয়ে গেলে, 0 হলে কখনো মলিকিউলটা ফর্ম করে না, 0 হলে কখনো মলিকিউলটা ফর্ম করবে না। এই দেখ, মলিকিউল আনস্টেবল। ইনফ্লুয়েন্স অফ anti-bonding electrons is slightly more than bonding electron. This is very much important. যখন বন্ডিং ইলেকট্রন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন এক হয়ে যাবে, তখনও কিন্তু হবে না, ওই মলিকিউলটা ফর্ম করবে না, ওই মলিকিউলটা আনস্টেবল হয়ে যাবে, ওই মলিকিউলটা ফর্ম করবে না। যদিও বন্ডিংও যতখানি আছে, অ্যান্টি বন্ডিংও ততখানি আছে, কিন্তু ইনফ্লুয়েন্স অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ইজ স্লাইটলি মোর দ্যান দ্যাট অফ বন্ডিং ইলেকট্রন। এই কথাটা মনে রাখবি, কিপ ইন মাইন্ড। এই কথাটা পরিষ্কার করে কোথাও লেখা থাকে না, কিন্তু যখন নিজের অর্ডার সাজাতে দেয়, তখন অর্ডার বসাতে গিয়ে দেখবি যে অনেকেরই বন্ড অর্ডার 1 চলে আসছে, তখন তুই চাপে পড়ে যাবি। তখন তুই ভাববি যে বন্ড অর্ডার যার কম হবে সে কম স্টেবল, যে বেশি হবে বেশি স্টেবল, এরকম ভাবেই স্যার বলেছিলেন, কিন্তু তাহলে এখানে হচ্ছে না কেন? তাহলে এসব কিন্তু চাপে পড়ে যাবি, গন্ডগোল হয়ে যাবে। তো সেটা তুই মনে রাখবি। আর বন্ড অর্ডার জানলে তুই বন্ড লেন্থেরও অর্ডার করে দিতে পারি, ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড অর্ডার যার বেশি, বন্ড লেন্থ তার কম হবে, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে মোর দ্য বন্ড অর্ডার যত বেশি, লেস দ্য বন্ড লেন্থ তত ছোট হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী তুই অর্ডার সাজাতে পারবি, কোনো ব্যাপার নেই। এবার আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি।
ম্যাগনেটিক প্রপার্টি কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক, তোকে অনেকগুলো তুলে দিল, O2 প্লাস, O2 2 মাইনাস, O2 O2 মাইনাস, N2 প্লাস, N2 মাইনাস, N2 3 মাইনাস, হ্যাঁ তাহলে CN মাইনাস, CO প্লাস, এরকম তুলে দিল, তুলে দিয়ে বললো যে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক বলো। তো অ্যাকচুয়ালি ডায়াম্যাগনেটিক কখন হয় না, যখন পেয়ার্ড হয়, পেয়ার্ড হয়। আর যখন প্যারাম্যাগনেটিক হয় কখন আনপেয়ার্ড হয়, সিঙ্গলি অকুপাইড হয়। কিন্তু এদের সকলে ইলেকট্রন তুই এমোতে বসিয়ে বসিয়ে দেখতে গেলে তোর মাথা খারাপ হয়ে যাবে, কারণ এসব করতে তোর অনেকটা সময় লেগে যাবে। অত সময় প্রথমে ডায়াগ্রামটা বানাবি, তারপরে ইলেকট্রন বসাবি, এসব করতে হবে। এসব তোকে কিছুই করতে হবে না, নাথিং, কিছু করতে হবে না। কি করবি, শুধু তোকে আমি একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে যখন টোটাল ইলেকট্রন অড বা 10টা বা 16টা হবে তখন প্যারাম্যাগনেটিক হবে। আর এটা ছাড়া বাকি যত ইভেন হবে, 10 আর 16 তো অড নয়, 10 আর 16 কিন্তু প্যারাম্যাগনেটিক হয়, সেই জন্য আমি ওই দুটোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর বাকি সব যত ইভেন সবই কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। এটুকু জানলেই তোর প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকের এমোতে যত মলিকিউল আছে সব তুই করে দিতে পারবি। অড 10 16 এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর ইভেন যত ইভেন হবে সব ডায়াম্যাগনেটিক। করে দেখবি, না মিললে তো আমাকে বলবি ফোন করে। যেরকম সিও, সিও হচ্ছে কি না 8 আর 6 14, 14টা ইলেকট্রন। এনও 7 8 15টা ইলেকট্রন। এনও প্লাস 14টা ইলেকট্রন। O2 16টা ইলেকট্রন। O2 2 মাইনাস, এটাতে 16 আর 2 18টা ইলেকট্রন। O2 মাইনাস 17টা ইলেকট্রন। B2 10টা ইলেকট্রন। তো আমি বলেছি যে অড 10 16 এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর বাকি সব ইভেন এগুলো হচ্ছে ডায়া। প্রচুর স্টুডেন্ট এই দুটো ভুল করে, 10কে 2 দিয়ে ডিভাইড করে দেয় বা 16কে 2 দিয়ে ডিভাইড করে দেয়, ডিভাইড করে বলে যে সব পেয়ার্ড হয়ে যাবে। একদম এসব কথা শুনবি না। অনেক স্যারেরাও বলে যে আরে তুমি ডায়াম্যাগনেটিক এই প্যারাম্যাগনেটিক বুঝতে পারো না, প্যারাম্যাগনেটিক মানে আনপেয়ার থাকবে। তো কখন অড নাম্বার হলেই আনপেয়ার থাকবে, 10 16 এগুলো তো ইভেন নাম্বার না। বাজে কথা, একদম এই কথায় কান দিবি না। 10 16 অক্সিজেন হচ্ছে তোর 16, অক্সিজেন প্যারাম্যাগনেটিক। B2 এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এগুলো সব প্যারাম্যাগনেটিক মধ্যে পড়ে গেছে, যদি এগুলো ইভেন নাম্বার। তুই সঙ্গে সঙ্গে এখানে লিখতে পারবি এটা ইভেন, এটা ইভেন, এটা ডায়াম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক। এই 16 16 এটা কিন্তু ইভেন হওয়া সত্ত্বে এটা প্যারাম্যাগনেটিক হবে। 18 অবভিয়াসলি এটা কিন্তু ইভেন নাম্বার ডায়াম্যাগনেটিক। 17 এটাও কিন্তু অড নাম্বার প্যারাম্যাগনেটিক। এটা 10 ইভেন নাম্বার হলেও এটা কিন্তু প্যারাম্যাগনেটিক হবে। একদম মজাদার ব্যাপার। তুই কিন্তু সহজেই ওই যে টেবিলটা আমি বানিয়ে দিয়েছি, আগের টেবিলটা দেখ, এইখানে আমি একটা টেবিল বানিয়ে দিচ্ছি। এই টেবিল কি করে এত সহজে তুই নিজেই বানাতে পারবি আমি তোকে দেখাচ্ছি। এটা কিচ্ছু ব্যাপার নয়। এই এত এই যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এই যে এখানে লেখা রয়েছে, তুই ভালো করে খেয়াল করে দেখ যে এই যে এইখানে যে কোনো ইলেকট্রন আছে, এইখান থেকে প্যারাম্যাগনেটিক, এই যে 15টা এখানে প্যারাম্যাগনেটিক আছে, 16তেও প্যারাম্যাগনেটিক হয়েছে, এটা 15তেও প্যারাম্যাগনেটিক হয়েছে। এর রহস্যটা হচ্ছে এটাই যে এইখান থেকে আমরা ব্যাপারটা বুঝে নিয়েছি যে কোনটা কোনটা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক হচ্ছে। এটাতে আগেরটাও এরকম করা রয়েছে, তুই এখানেও দেখলে বুঝতে পারবি। কম কম যে ইলেকট্রন অড ইভেন সব প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, এগুলো তোকে কিছু মুখস্থ করতে হবে না। ইলেকট্রনের নাম্বার যে কেউ বলতে পারবে ইলেকট্রনের নাম্বার কত আছে, তো ইলেকট্রনের নাম্বারটা তুই দিয়ে অবভিয়াসলি সেখান থেকে খুব সহজেই কিন্তু বের করতে পারবি। বন্ড অর্ডার থেকে শুরু করে আমি তোকে ইচ অ্যান্ড এভরিথিং এমো থিওরির কথা বললাম। এমো থিওরিতে আমি কখনোই বলছি না যে তুই সমস্ত ডায়াগ্রাম তোর একদম দিয়ে করবি, ডায়াগ্রামগুলো পড়ে রাখবি। আমি তোকে পড়ার ব্যাপারে কোনো কিছুই না করতে পারবো না, বলতে পারবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোর পড়ার পরেও কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ইজিলি তুই কি করে বন্ড অর্ডার, বন্ড লেন্থ, বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে শুরু করে সমস্ত বিষয়টা খুব সহজে এমো থিওরি একদম পুরো গ্রিপের মধ্যে চলে আসবে, কোনো একটা প্রশ্ন আটকাবে না, ইত্যাদি হবে না। আমি তোকে বললাম এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। যদি সমস্যা হয় তাহলে আমি কিছু কোশ্চেন এখানে তোকে দিয়ে দেবো, এরকম ধরনের কিছু কোশ্চেন আছে,
তো দেখবি খুব সহজেই তুই করতে পারবি। একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে নিই 1 সেকেন্ড। হ্যাঁ, আমার একটু আগে তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো NO NO প্লাস NO মাইনাস বন্ড এনার্জি অর্ডার, এটা নিটের কোশ্চেন বন্ড এনার্জি অর্ডার। তো তুই ভালো করে দেখ যে NO প্লাস NO মাইনাস এই তিনটে দিয়েছে। তো ইলেকট্রন নাম্বার প্রথমে গুনে ফেলবি যে 8 সাথে 15 একটা প্লাস হয়েছে মানে 14টা, 8 সাথে 15 আর এটা হচ্ছে 16। এবারে কি না বন্ড এনার্জির অর্ডার করতে বলেছে, তুই কি করবি না বন্ড অর্ডার 14 15 16 এইটুকু লেখ না, 3 2.5 2, তাহলে বন্ড অর্ডার হয়ে গেল। এর NO প্লাস এর কত, NO প্লাস এর হচ্ছে 3, এটা 2.5 আর এটা হচ্ছে 2, তাহলে বন্ড এনার্জি বন্ড অর্ডার এটা কিন্তু প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। তাহলে বন্ড অর্ডার যার বেশি তার বন্ড এনার্জি বেশি। তাহলে প্রথম যে অর্ডারটা আছে এটা ঠিক রয়েছে, এটার অপশন এটা হবে। হ্যাঁ এটা হবে, তাই তো। তো আমি তোকে বলতে চাইছি খুব সিম্পল ব্যাপার যে আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারছি, সেটার চাইতে বড় কথা হচ্ছে নিটেতে সেটা হচ্ছে এসব করলে বোর্ডের ক্লাসে এসব করলে বলবে যে ধুর কোন স্যার পড়া, এসব কিছু যায় না, উল্টো পাল্টা এইসব। কিন্তু আমাদের তো এমসিকিউ কোশ্চেন না, আমাদের এমসিকিউ কোশ্চেনে তো আমরা তাড়াতাড়ি করে সলভ করে বেরিয়ে চলে যাব। আমারও সব দেখার দরকার নেই যে কি পদ্ধতিতে আমি করেছি না করেছি, এসব দেখার দরকার নেই। আমাদের টাইমটা একটা বড় ফ্যাক্টর। আজকে যদি এমও ডায়াগ্রাম করতে যাস, করে যদি তাতে ইলেকট্রন ফিল আপ করিস, NO প্লাস NO মাইনাস করিস, কতক্ষণ সময় লাগে। আর এটার জন্য কত হার্ডলি আমরা এই প্রশ্নগুলো আমাদের টার্গেট করতে হবে যে 45টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 15টা কোশ্চেন এমন খুঁজে বের করতে হবে যেটা 15 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি। তো যাতে করে ফিজিক্স বা বায়োলজির অন্য কোশ্চেনে তুই অনেক বেশি সময় পাস, এই ব্যাপারটা আমাদের করতে হবে। পুরো টোটালটা একটা টাইম বাউন্ড প্রোগ্রাম এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে যে কি করে আমরা এখান থেকে চান্স পেতে পারি। কারণ পড়াশোনা করছো মানে চান্স 100% তোমাকে চান্স পেতেই হবে, জান পান লড়িয়ে দিতে হবে, চান্স পেতে হবে। আমি এই আর্টসটা সকলের মধ্যে দেখতে চাই। আমি তোকে অনেক রকমের টেকনিক আমি তোকে বলবো, কারণ এই নিয়ে আমি সবসময় থাকি। তো আমি তোকে শর্টকাট টেকনিক বলবো এবং নানান রকমের জিনিসপত্র নিয়ে আলোচনা করব, কিন্তু তোদেরকে পড়তে হবে। নিটের পড়াশোনা এটা তো বোর্ডের ক্ষেত্রেও কাজে লাগবে, যারা বোর্ড পড়ছিস বোর্ডের সাথেও কাজে লাগবে এইসব জিনিস। তুই বোর্ডে এইসব ট্রিক্স ইউজ করতে পারবি, অনেক ভালো হবে। তোর বোর্ডের যে পরীক্ষা সেগুলো অনেক ভালো হবে, সবকিছু দিক থেকে দেখবি খুব উন্নত মানের হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। এখানে কয়েকটা কোশ্চেন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, এরকম ধরনের কয়েকটা অ্যাড করে দিচ্ছি কোশ্চেন, যে কোশ্চেনগুলো তুই সলভ করতে পারবি। প্লাস ডিপিপিতে আমি অনেক কোশ্চেন এমোর ওপরে আলাদা করে আমি ডিপিপি আনিয়ে তোকে দিয়ে দেবো, কোনো চাপ নেই। তো আজকে দেবরূপার ক্লাস আছে, তো দেবরূপা কি আছে নাকি বেরিয়ে চলে গেছে? দেবরূপার ক্লাস আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে পর্যন্ত থাকলো, পরের দিনকার আবার এরপর থেকে আমরা করব।